সে কিছুতেই বিয়ে করবে না। বাবা মা জানলে কতখানি কষ্ট পাবে। কাজী সব কাগজপত্র ঠিকঠাক করে এনেছে। কবুল বলার সময় বাদল বিপত্তি। নিপুণ কিছুতেই কবুল বলবে না। নিপুণ, কবুল বল। নিপুণ তার ডাগর ডাগর রাখি তুলে আড্ডের দিকে চায়। বলবো না আমি কবুল। কবুল বল বলছি। আপনি কি পাগল হয়ে গেছেন আদ্র ভাই? বাবা মা পরিবারের কাউকে ছাড়া বিয়ে হয়? আমি পারবো না আদ্র ভাই। নিপুণের কণ্ঠ কেঁপে ওঠে, গলা প্রচন্ড ব্যথা করে। কে বলেছে পরিবারের কেউ নেই? সোহাইব আছে, অর্পা আছে, আর কাকে চাস তুই? আমি পারবো না আদ্র ভাই। পরে যদি কোনো সমস্যা হয়, বাবা মা কষ্ট পাবে, পরিবারের মান সম্মান যাবে, আমার চরিত্রে দাগ লাগবে। আমার চরিত্রে যদি দাগ লাগে তখন কি হবে আদ্র ভাই? আপনি কি এটাই চান? আদ্র একটু নরম হয়, নিপুণের হাতটা তার হাতের তালুতে নিয়ে রাখে। বেশ কোমল কণ্ঠে বলে ওঠে, আমাকে বিশ্বাস করিস তো? নিপুণ উপর নিচ মাথা নাড়ে। দ্যাটস মাই গার্ল। আমাকে বিশ্বাস করে থাকলে কবুল বলে দে শোনা, প্লিজ। তোর চরিত্রে যদি কেউ দাগ লাগাতে আসে, তাহলে সে দাগ তোর গায়ে লাগার আগে আমি আমার কাছে নিয়ে নেব। প্লিজ বলে দে। পাশ থেকে সোহেব বলে ওঠে, বলে দে না নিপুণ, না হলে বাড়িতে তোর জন্য অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। প্লিজ বলে দে বোন, আমরা তোর ভালোর জন্য এমন করছি। সোহেবের পাশ থেকে অর্পা বলে ওঠে, বলে দাও নিপুণ, এটাতেই মঙ্গল। না হলে পরে তোমাকে আরো বড় ডিসিশন নিতে হবে, যা তুমি পারবে না। বলে দাও বোন। নিপুণ চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। সে কি করবে? এই সিদ্ধান্ত নেওয়া কি সোজা? মোটেও না, খুব কঠিন, ভীষণ কঠিন। আদ্র অধৈর্য হয়ে ওঠে। সে জানে নিপুণ বলবে না, এটা ওর জন্য কঠিন, প্রচন্ড রকম কঠিন। তৎক্ষণাৎ টেবিলের উপরে রাখা ছুরিটা হাতে নেয় সে। নিপুণ চিৎকার করে ওঠে। আদ্র নিজের হাতের কবজিতে ছুরিটা ঠেকিয়ে বলে ওঠে, তুই এখন কবুল বলবি, না হলে আমার শরীরে রক্ত দেখবি। কোনটা করবি তুই? ভাব নিপুণ, ভাব। তুই আমার রক্ত দেখতে চাস? নিপুণ চিৎকার দিয়ে ওঠে, কান্নার বেগ বেড়েছে। ফুফিয়ে ফুফিয়ে বলে উঠল, আদ্র ভাই প্লিজ নামান। প্লিজ আদ্র ভাই, আমাকে একটু ভাবতে দিন। লেগে যাবে আদ্র ভাই, নামান প্লিজ, আমার ভয় করছে। আদ্র নামায় না। তার তামাটে মুখটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে, গলার আওয়াজ পরিবর্তন হয়েছে কিছুটা। কাতর কণ্ঠে বলে উঠল, বলে দে না জান, প্লিজ বলে দে। তুই কি চাস আমি আমার হাত রক্তাক্ত করি? আমি হাত রক্তাক্ত করলে তোর কষ্ট হবে না জান? নিপুণ অবাক হয়। এই প্রথম আদ্র তাকে জান বলে ডেকেছে, তা আবার সবার সামনে। এটাই তো সে চাইতো, একটুখানি ভালোবাসা। কিন্তু এমন পরিস্থিতি তো সে চাইতো না। কেন হলো এমন? সোহেব, ইমতিয়াজ সহ সবাই ব্যাপারটাকে অতটাও গুরুত্ব দেয়নি। তারা আদ্রকে চেনে, নিজের হাত কাটার মতো বোকামি সে করবে না। তারা ভাবলো আদ্র হয়তো নিপুণকে ভয় দেখানোর জন্য এমন করছে। কিন্তু তাদের এক দফা অবাক করে দিয়ে আদ্র তার হাতে ছুরি চালালো। ফিনকি দিয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে এলো, টুপটুপ করে পড়তে লাগলো সাদা রঙের টাইলসটাতে। নিপুণ চিৎকার দিয়ে উঠল। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেছে। কাজী এক প্রকার ভয়ে আছে। এ ছেলে তো বদ্ধ উন্মাদ। ইমতিয়াজ চৌধুরী আদ্রকে ধরতে চায়, কিন্তু পারে না। আদ্র থামিয়ে দেয়। এক প্রকার ঢুলছে সে। নিপুণের দিকে তাকিয়ে বলে উঠল, এবার কবুল বলবি তো জান? নিপুণ হেসকে তুলতে তুলতে বদল, বলবো আদ্র ভাই, বলবো। আপনি প্লিজ ছুরিটা রাখুন, আর কাটবেন না, রক্ত বের হয়ে যাবে। ভয় করছে জান? তুই তো আমাকে রক্তাক্ত অবস্থায় দেখতেই বেশি ভালোবাসিস। তবে ভয় পাস না, আর আটকাবো না। তুই সত্যি কবুল বলবি তো? আদ্র টালমাটাল, অনেক রক্তক্ষরণ হচ্ছে। নিপুণ নজরে কাঁদে। বলবো, বলবো আদ্র ভাই। কাজের সময় বিলম্ব করলো না, বিয়ে পড়ানো শুরু করলো। শিকদার বাড়ির সবাই স্তব্ধ, যেন থমকে গেছে সময়। নির্বাকার ভঙ্গি সবার। তারা এ কেমন আদ্রকে দেখছে। আদ্র কি এমন ছিল? জুনায়েদ শিকদার আর আখি শিকদার বিশ্বাস করতে পারছে না তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, তাও বা কার সাথে? তাদের পরিবারের সবচেয়ে দায়িত্ববান ছেলের সাথে, তার নিজের ভাইপোর সাথে। যেন কোনো এক অবিশ্বাস্য কাহিনী। রাফসানের পরিবারের সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তারা এখানে যে মেয়ের জন্য বিয়ের কথা বলতে এসেছে, সে আজ বাড়িতে বিয়ে করে এসেছে। রাফসানের আম্মা এই ব্যাপারটাতে সন্তুষ্ট হতে না পারলেও কিছু বলছেন না। নিপুণ কিছু বলছে না, তার ভীষণ অস্বস্তি হচ্ছে। সবাই কেমন করে তার দিকে তাকিয়ে আছে, যেন কোনো দাগি আসামি সে। সবার দিকে তাকালে সে কেমন যেন ঘেমে যাচ্ছে। ড্রয়িং রুমে আরো 3 জন এসে থামে। সবার দৃষ্টি পড়ে তাদের দিকে, কিন্তু কেউ তো তাদের চিনে না। জুবায়ের শিকদার ভদ্রতার সহিত বলল, আপনাদের তো চিনলাম না। জুবায়ের শিকদারের মুখের কথা কেড়ে নেয় আদ্র। গমগমে আওয়াজ বলে ওঠে, ওনারা আমার শ্বশুর শাশুড়ি, ইমতিয়াজ নিলয় চৌধুরী আর রুবা চৌধুরী। আর ও হচ্ছে আমার সারা, আভ্র চৌধুরী। জুবায়ের শিকদার সহ বাড়ির সবাই চমকে ওঠে। জুনায়েদ শিকদার উদ্দীপ্ত কণ্ঠে বলে উঠল,
কি বলছো তুমি আদ্র? মাথা খারাপ হয়ে গেছে? নিপুণের বাবা মা তো আমরা। তো আমি কি বলেছি মেঝো চাচ্ছু যে নিপুণের বাবা মা তোমরা নও? তুমি তো তাই বলছো। আমি মোটেও তাই বলছি না। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমরা নিপুণের মা বাবা নই? আশ্চর্য, তোমরা নিপুণের বাবা মা নও তা কখন বললাম? আমি তো বলতে চাইছি ওনারা নিপুণের উকিল বাবা মা। তো আমার কি হলো, শ্বশুর শাশুড়ি? আদ্রের এমন কথায় জুনায়েদ শিকদার থতমত খেয়ে যায়। সে তো এটা ভাবেইনি। আফিয়া বেগম তাদের এমন আদিক্ষেতায় বেশ বিরক্ত। তিনি সবার ধ্যান ভঙ্গ করে হাসিনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, এ কেমন পরিবারের মেয়ে বিয়ে করেছেন আপা? এইবারই মেয়ে তো দেখি পালিয়ে বিয়ে করে এসেছে। আফিয়া বেগমের কথায় হাসিনা বেগম বেশ লজ্জায় পড়ে। শত হলেও কুটুম বাড়িতে দাঁড়িয়ে এমন মন্তব্য শোভনীয় নয়। এতক্ষণ ধরে নিজেকে শান্ত রাখা নিপুণ কাঁদে ফেলে। সে জানতো এমনই হবে, আঙুল উঠলে তার দিকে উঠবে, ছেলেদের দিকে তো আঙুল উঠে না। শিকদার বাড়ির সবাই আফিয়া বেগমের এমন মন্তব্যে বিরক্ত। সবকিছু শুনেও তিনি দোষ নিপুণের দিকে চাপাচ্ছেন কি করে? আদ্র তো বলল কি করে সে নিপুণকে বিয়ে করেছে, তার সাক্ষী আদ্রের ওই রক্তাক্ত হাত। তিনি কি সেটা বুঝতে পারছেন না? নিপুণের কান্নার বেগ বাড়ে, অঝরে চোখের পানি ফেলছে সে। বাড়ির সবাই হয়তো তাকেই ভুল বুঝছে, কিন্তু সে কি করবে? আদ্র ভাইকে সে ভালোবাসে। রক্তাক্ত অবস্থায় তাকে কিভাবে দেখতো? তার কান্নার মাঝে আদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কান্না বন্ধ কর। বাইরের লোকের কথা কাঁদবি কেন তুই? সবচেয়ে বড় কথা, তোর শ্বশুর বাড়ির সব লোকজন যেখানে কিছুই বলছে না, সেখানে এই মহিলার এমন মন্তব্য আমরা গণ্য করছি না, সেটা বুঝতে পারছিস না? আদ্র তার দৃষ্টি সরিয়ে হাসিনা বেগমের দিকে তাকায়। কণ্ঠে কি মেশানো ছিল জানা নেই, তবে গম্ভীর শোনালো বোধহয়। আন্টি, নিপুণ আমার বউ, বিয়ে করেছি ওকে। প্রতিজ্ঞা করেছিলাম ওর গায়ে কোনো রকম দোষ আসার আগে আমি তা আবার কাঁধে নিব। আশা করি আপনার ভাইয়ের বউ এমন কিছু বলবে না যাতে উনি নিজেই অপমানিত হয়। হাসিনা বেগম কি বলবে বুঝতে পারল না। এটা তাদের পারিবারিক ব্যাপার, এখন তাদের থাকা উচিত হবে না। তাছাড়া আদ্র তো ঠিকই বলেছে। তিনি আফিয়া বেগমের হয়ে মাপ চাইলেন, বলে উঠলেন, ভাইজান, ওর কথার জন্য আমি আপনার কাছে মাপ চাইছি। আপনাদের মনে হয় এখন আমাদের যাওয়া উচিত? আপনাদের পারিবারিক সিদ্ধান্তে আমাদের থাকা উচিত হবে না। তবে একটা কথা বলতে চাই, ছেলে মেয়ে যখন বিয়ে হয়েই গেছে তাহলে মেনে নিন। ওদের দুজনকে একসাথে বাড়ি মানায়। হাসিনা বেগমের শেষের কথায় নিপুণের কান্না একদম বন্ধ হয়ে যায়। আসলেই কি এই সুঠামদেহী সুদর্শন পুরুষের সাথে তাকে ভালো মানায়? হাসিনা বেগম চলে গেল, সাথে গেল অর্পা, আফিয়া বেগম, রাফসান আর রাফসানের আম্মা। রাফসান একদম চুপ ছিল। এই প্রথম সে কাউকে নিজে থেকে পছন্দ করেছে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। হয়তো এটাই ছিল কপালে। রাফসানের আম্মাও ব্যাপারটাকে খুব সোজাসুজি নিয়েছেন। হয়তো এটাই ভাগ্য, তার ছেলের জন্য হয়তো অন্য কেউ আছে। এখন আপাতত শিকদার বাড়িতে তাদের পরিবারের লোক ব্যতীত কেউই নেই। ড্রয়িং রুমের সব ভাইয়েরা গোল হয়ে বসেছে। আদ্রর কোনো ভ্রুক্ষেপ না করে একেবারে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। হাতটাও এখনো ব্যান্ডেজ করেনি সে। চারদিকে চলছে পিন পিন নীরবতা। তবে আখি শিকদার এই বিয়েতে মোটেও অসন্তুষ্ট নয়, বরং তো তিনি আরো খুশি। আদ্রকে তিনি ছোটবেলা থেকেই চেনে। এমন ছেলের জন্য স্বভাব বসাতে হয়। অদ্ভুত। নিপুণ দাঁড়িয়ে আছে অনিমা শিকদারের পাশে, বেশ ভয় কাজ করছে। অনিমা শিকদার নিপুণের হাত চেপে বললেন, কি রে, ভয় করছে? নিপুণ ঘামছে, উপর নিচ মাথা নাড়ায়, সচকিত বলে উঠল, বড় মা, তুমি কি আমার উপর রাগ করেছো? বিশ্বাস করো, আমি আদ্র ভাইকে বুঝিয়েছিলাম, কিন্তু শোনেনি আমার কথা, উল্টো হাত কেটে ফেলেছে। আমি জানি সব কিছু, তোকে কিছু বলতে হবে না। তবে যাই হয়ে যাক, আজকে যাই সিদ্ধান্ত হোক, তুই শুধু আদ্রের সঙ্গ দিবি, বুঝতে পেরেছিস? নিপুণ অবাক হয় অনিমা শিকদারের কথায়। কোনো মা এভাবে বলতে পারে? ডাগর ডাগর চোখ দিয়ে তাকিয়ে থাকে অনিমা শিকদারের পানে। কি হলো, বুঝতে পেরেছিস? নিপুণ উপর নিচ মাথা নাড়ে, অর্থাৎ সে বুঝতে পেরেছে। সবার ধ্যান ভাঙে আদ্র বলে ওঠে, তোমরা কি কিছু বলবে নাকি এভাবে বসিয়ে রাখবে? আমার ঘুম পেয়েছে, হাত জ্বালা করছে, তাড়াতাড়ি কথা শেষ করো। আদ্রের এমন কথায় বেশ তেতে ওঠে জুবাইর শিকদার। ধমকে বলে ওঠে, এত বড় একটা কাজ করে তুমি এমন ভঙ্গিতে কথা বলছো কি করে? লজ্জা করছে না? বিয়েই তো করেছি, লজ্জা করবে কেন? তুমি আবার কথা বলছো? তুমি আমাকে প্রশ্ন করছো, আমি উত্তর দিব না? জুবাইর শিকদার আদ্রের সাথে না পেরে সোহেবের দিকে তাকালো, তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আর তুমি ভাই হয়ে বোনের বিয়েতে সাক্ষী ছিলে, লজ্জা করলো না তোমার? সোহেব ডানে বামে মাথা নাড়ে। তার লজ্জা করছে না। কেন লজ্জা করবে? দুজন ভালোবাসার মানুষকে মিলিয়ে দেওয়ায় কোনো লজ্জা নেই।
জুনায়েদ শিকদার চুপচাপ, কিছু বলছেন না। তিনি তাদের ঝগড়া দেখছে। এক মুহূর্তে তিনি বলে উঠল, বিয়ে যখন হয়েই গেছে তখন তো আর আপত্তি করে কি লাভ? বিয়েটাকে তো আর অস্বীকার করা যাবে না, তাই না? জুবাইর শিকদারের মুখের ভাব প্রকাশ পায় না, তবে মনে মনে ভীষণ পছন্দ হলো জুনায়েদ শিকদারের মতামত। মৃদু কণ্ঠে বলে উঠল, তার মানে বিয়েটা তুই মেনে নিয়েছিস, কোনো আক্ষেপ নেই তোর? আমরা আবার কিসের আক্ষেপ নিয়ে তোমার কাছে আমার বাড়িতে থাকবে? আক্ষেপ কিসের? এটা তো ভালো খবর। জুবাইর শিকদার শান্তির শ্বাস ফেলে। সে তো ভেবেছিল ভাই তার আপত্তি করবে, তখন তার বউ আর ছেলের অত্যাচারকে সহ্য করত। যাক, এখন অন্তত শান্তিতে একটু ঘুমাতে পারবে। তাদের কথার মাঝে আড্ডু উঠে দাঁড়ালো। এ কি, তুমি কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি, একটু ঘুমাবো। আড্ডু নিপুণের দিকে তাকিয়ে বলে উঠল, তুই এভাবে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর এখানে কি কাজ? যা ঘরে যা। নিপুণ সিঁড়ির দিকে পা বাড়ায়। পেছন থেকে আড্ডের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, কোন ঘরে যাবি? নিপুণ পেছন ফিরে চারদিকে একবার তাকিয়ে বলে ওঠে, আমার ঘরে যাচ্ছি। ওটা আজ থেকে তোর বাপের বাড়ি। এখন থেকে তুই তোর শ্বশুর বাড়িতে থাকবি। যা নিজের স্বামীর ঘরে যা। নিপুণ চমকায় থমকায়। স্বামীর ঘর কথাটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মাথা ভো ভো করে উঠল। এক বালতি লজ্জা এসে তাকে চুবিয়ে দিল। সে সেই বৃষ্টিতে ভিজে একাকার। এই মুহূর্তে বাবা মায়ের সামনে দিয়ে আড্ডু ভাইয়ের ঘরে প্রবেশ করবে কেমন করে? কি হলো, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নিপুণ কিছু বলল না। তার আগে জুবাইর শিকদার বলে উঠল, ও তোমার ঘরে কেন যাবে? কেন? তোমার আর মায়ের বিয়ের পর কি তোমাদের আলাদা থাকতে দিয়েছিলেন আমার দাদা দাদি? দেয়নি তো? তাহলে আমাদের বেলায় কেন অন্য নিয়ম? জুবাইর শিকদার নিজের ছেলের মুখে এমন কথা শুনে বেশ লজ্জায় পড়লেন। আগে যতটুকু কথা হতো তখন গোপনে লজ্জা দিত, কিন্তু এখন প্রকাশ্যে দিচ্ছে। কি ভয়ঙ্কর! তাদের কথার মাঝে জয়নাল শিকদার বলে উঠল, বিয়েটা আনুষ্ঠানিকভাবেই হয়ে নিক, তারপর না হয়। জয়নাল শিকদারের কথা আড্ডু সম্পূর্ণ হতে দিল না। তার আগেই বলে উঠল, অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আমি ওকে বিয়ে করেছি, ও বউ হয় আমার, আর আমি আমার বউয়ের সাথেই থাকবো। নিপুণ সহ শিকদার বাড়ির সবাই অবাক হলো। এ কোন আড্ডুকে দেখছে তারা? এটা আড্ডু তো? এত লজ্জাহীন হলো কবে? আড্ডুর যুক্তির কাছে হার মানল সবাই। তাতে আশকারা দিয়েছে শিকদার বাড়ির 3 বউ। ঠিকই তো, বিয়ে হয়েছে আর এক ঘরে থাকবে না, এটা আবার কেমন কথা? অবশেষে সিদ্ধান্ত হলো নিপুণ এখন আড্ডের ঘরে থাকবে। এই কথাতে যেন নিপুণ লজ্জায় মরি মরি অবস্থা। এখনই টেনশনে পড়ে যাচ্ছে, কিভাবে সবার সামনে দিয়ে ওই ঘরে ঢুকবে। আড্ডু চলে গেছে নিজের রুমে। যাওয়ার আগে নিপুণকে উপরে আসার জন্য ইশারা দিয়ে গেছে, কিন্তু নিপুণের যে পা চলছে না। নিপুণ গেল না আড্ডের ঘরে, কোনো রকম চোরামি করে নিজের ঘরে চলে গেল সে। কিভাবে যেত এতগুলো মানুষের সামনে দিয়ে আড্ডু ভাইয়ের ঘরে? তাছাড়া এখন আড্ডু ভাইয়ের ঘরে গেলে এখন তাকে প্রচুর বকাবকি করত। আজকে সারাদিনের রাগ সব তার দুটো গলমুলো গালের উপর দিয়ে যেত। সে তো আজ কম হয়রানি করেনি আড্ডুকে। শেষে কিনা হাত পর্যন্ত কেটেছে। ভাবা যায়? এ ছেলে বদ্ধ উন্মাদ। নিপুণ দরজাটা ভালোভাবে আটকে দেয়। চারদিক তার রক্ষী যুগল দ্বারা পরিদর্শন করে। শেষে আলমারি থেকে একটা নেভি রঙের কুর্তা আর একটা কালো প্লাজো নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শরীরে কিছু জায়গায় এখনো ছোপ ছোপ রক্তের দাগ রয়ে গেছে। আড্ডের যে হাতটা কেটেছে ওই হাতে নিপুণের ডান হাতটা ধরেছিল। এখনো 5টা আঙুলের দাগ বিদ্যমান। রক্তের নিশানা রয়ে গেছে কিছুটা। নিপুণ হাতের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মনে পড়ে যায় ঘন্টা 2-1 আগের ঘটনা। বিয়েটা শেষ হয়েছে মাত্র। নিপুণ নীরবে অশ্রু ফেলছে। আর কিছু করার নেই তার। এখন আড্ডু ভাই তার সবচেয়ে কাছের প্রিয়জন, তার স্বামী, জীবনের এক অস্তিত্ব। সে তখন থেকে বলছে যাতে হাতটা ব্যান্ডেজ করায়, কিন্তু কে শোনে কার কথা? সবার কথা গ্রাহ্য করার মতো ছেলে কি আদ্র? কখনোই না। ইমতিয়াজ আর সোহেব বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটিয়ে ফেলেছে, তাও আদ্র তাদের কথা পাত্তা দিল না। তার একটাই কথা, জলদি বাড়ি যেতে হবে, বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ আছে। অবশ্য নিপুণ এখন বুঝতে পারছে কি গুরুত্বপূর্ণ কাজ। কাজীকে 20,000 টাকা ধরিয়ে দিয়ে অফিস থেকে বের হলো সবাই। ইমতিয়াজ চৌধুরী, রুবা আর আভ্র উঠেছে তাদের নিজেদের গাড়িতে। তারাও আড্ডের বাড়িতে যাবে, কিন্তু বিপত্তি বাঁধল তখন, যখন আড্র নিপুণকে বলল পেছনের সিটে বসতে। নিপুণ এমনিতেই ভয় আছে। গুটি গুটি পায়ে গিয়ে পেছনের সিটে ঘাপটি মেরে বসে আছে। আড্র আসলো কিছুক্ষণ পর। সোহেব আর অর্পা বসলো সামনে। সোহেব আজকে ড্রাইভ করবে। আড্র এসে নিপুণের পাশে বসলো, তবে নিপুণ একটু দূরে।
তোকে এভাবে দূরে রাখার জন্য আমি বিয়ে করেছি? নিপুণ অন্যমনস্ক থাকলেও কথাটা কর্ণকুহর দিয়ে ঠিকই প্রবেশ করেছে। সে ফ্যাল ফ্যাল করে তাকায় আদ্রের দিকে। আদ্র আগের থেকেও গম্ভীর কণ্ঠে বলে উঠল। কাছে এসে বস। আদ্রের কথা মতো নিপুণ আদ্রের আরো একটু কাছে এসে বসে। নিপুণের কাছে এসে বসতে দেরি, কিন্তু আদ্রের শুতে দেরি নেই। আলগে মাথাটা এলিয়ে দেয় নিপুণের কোলে। এক সাইড হয়ে শোয়ার কারণে আদ্রের উত্তপ্ত নিঃশ্বাস নিপুণ পেটে বাড়ি খাচ্ছে। এই উত্তপ্ত নিঃশ্বাসে সর্বাঙ্গ হিম হয়ে আসে নিপুণের। শীত দ্বারা বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যায়। এ কি অদ্ভুত অনুভূতি! হঠাৎ করে পেট ব্যথা হয়ে নিঃশ্বাস আটকে আসলো তার। সে নিঃশ্বাস নিতে চায় কিন্তু পারে না। পেটে কেমন যেন সুড়সুড়ি হচ্ছে। আর কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখবি? নিঃশ্বাস ফেল এবার। আদ্রের কথায় নিপুণের পেটে আরো উষ্ণ হাওয়া লাগে। সে ঘেমে যাচ্ছে। কপাল বেয়ে ঘাম পড়ছে। নাকের ডগা ঘেমে একাকার। নাকের ডগায় ঘাম এসে বিন্দু আকারে জমা হয়েছে অগ্রভাগে। আদ্র ছুঁয়ে দেয় সে ঘাম। মাথা তুলে দেখে নেয় নিপুণের ঘরমাক্ত মুখশ্রী। আদ্র সোয়েবকে এসি বাড়াতে বলে। আশ্চর্যের বিষয় হচ্ছে সোয়েব আর অর্পা কেউই তাদের দিকে তাকাচ্ছে না। আদ্র আবার নিপুণের পেটে মুখ গুজে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সোয়েবকে উদ্দেশ্য করে আবার বলে ওঠে। কি হচ্ছে কি? একটা সুন্দর গান লাগা। মনে হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি। বিয়ে বিয়ে ফিলিংসই তো আসছে না। একজন ঘামছে আর একজন গাড়ি চালাচ্ছে, আর একজন বাহিরের প্রকৃতি দেখছে। আদ্রের কথা সোয়েব আস্তে হাসে। গাড়ির অডিও সিস্টেমে গান লাগায় সে। বিড় বিড় করে বলে উঠল। বাড়িতে গিয়ে কি হবে সেটা ভেবে আমার শুকিয়ে যাচ্ছে, আর এ আছে বিয়ে বিয়ে ফিলিংস নেওয়ার তালে। সোহেবের এই ধীরগতির কথা শুনল না কেউ, এমনকি অর্পাও না। গানের আওয়াজ সবার কানে পৌঁছায়। আদ্র মাথাটা একটু উপরে উঠায়, নিপুণের একটু কাছে যায়, ফিস ফিস করে বলে ওঠে। ইটস টাইম ফর মাই রোম্যান্স, ডোন্ট ডিস্টার্ব এট অল, মাইন্ড ইট। কথাখানা বলে আদ্র আরো গভীরভাবে মুখ গুজে নিপুণের পেটে ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে থাকে তার পেট। এই ছোট ছোট স্পর্শ আজ নিপুণের মরে যাওয়ার কারণ হবে বোধহয়। গাড়িতে গান বাজতে লাগলো। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। আলো পরিবর্তন হয়েছে আকাশের। কিছুটা অন্ধকারের মাঝে ভেসে আছে কমলা আর হলুদাভ রঙের মিশ্রণ। বেশ সুসজ্জিত আজ আকাশ। সন্ধ্যা হয়েও যেন হয়নি। নিপুণ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পরনে কালো রঙের প্লাজো আর নেভি রঙের একটি কুর্তা। ওড়না পরা নেই। সে চুলগুলো ছাড়তে ছাড়তে জানালার দিকে এগিয়ে গেল। হাতের গামছাটা গলায় ঝুলিয়ে জানালাটা খুলে দিল। মৃদু হাওয়া হচ্ছে বাহিরে। আকাশও আজ নিজের সৌন্দর্য দেখাচ্ছে, যেন সে আজ কোনো এক বিশেষ কারণে নিজেকে পরিপাটি করেছে সে। নিপুণ চোখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস টানে। মৃদু হাওয়া নয়, তার থেকেও বেশি হাওয়া দিচ্ছে আজ প্রকৃতি। শীতল হাওয়া, মন প্রাণ জোড়ানো শীতল হাওয়া। কয়েক মুহূর্তে নিপুণের শরীর হিম হয়ে আসে। এক্ষুনি গোসল করেছে সে, তাই বোধহয় ঠান্ডাটা একটু বেশি লাগছে। আবার জানালাটা বন্ধ করে আগের মতো পর্দা টেনে দিল সে। গামছাটা চেয়ারের উপর মেলে দিয়ে খাটের একপাশে গিয়ে বসল। আয়নাটাই তার চেহারা দেখা যাচ্ছে। নিপুণ স্থির হতে পারে না। খাট থেকে উঠে চলে যায় আয়নার সামনে। আজ তাকে কেমন যেন লাগছে। মুখটা একেবারে ফ্রেশ, কোনো তৈলাক্ত ভাব নেই মুখে। হয়তো এক্ষুনি গোসল করেছে সেজন্য। জামা কাপড়গুলো যেন তাকে একটু বেশিই মানিয়েছে। ছুটে গিয়ে আলমারি থেকে কালো রঙের বেশ বড় একটা ওড়না নিয়ে আসলো। ঘোমটা দিয়ে গায়ে জড়ালো ওড়নাটা। এর প্রথম নিজের প্রতি এত মুগ্ধ হচ্ছে। খানিকটা লজ্জাও পাচ্ছে সে। আচ্ছা, প্রতিদিন প্রতিক্ষণ কি আদ্র ভাই এভাবেই মুগ্ধ হয়? আদ্র ভাই কাছে আসলে যেভাবে তার নিঃশ্বাস আটকে যায়, সেভাবে কি আদ্রেরও নিঃশ্বাস আটকে যায়? পেটে কাতুকুতু হয়? হবে হয়তো। এখন আদ্র তার, সম্পূর্ণ অসম্পূর্ণ সব রকমের তার। নিপুণ আয়নার আরেকটু কাছে এগিয়ে যায়, ফিসফিস করে বলে ওঠে। আদ্র ভাই, আপনি শুনতে পাচ্ছেন তো? পাবেন কি করে? আপনি তো এই ঘরেই নেই। তবু শুনুন, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। আপনার চোখের ওই বাদামি গহ্বরের মাঝেই আমি খুঁজে পেয়েছিলাম এক অমোঘ স্বপ্নের অতলান্ত, যেখানে নিরবধি ভালোবাসার বসবাস, যা শুধু আমার জন্য তুলে রাখা হচ্ছে গোপনের সযত্নে। কথাগুলো বলে
অজান্তে হেসে ফেলে নিপুণ। এই কথাগুলো যদি আড্ডু ভাই শুনতো তাহলে আড্ডু ভাই নির্ঘাত একটা ছোটখাটো হার্ট অ্যাটাক করত। ঘড়ির কাঁটা এখন 7:30 ঘরে। ইমতিয়াজ আর আব্রু ড্রয়িং রুমে বসে আছে। ইমতিয়াজ, জুবাইর শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার বসে গল্প করছে। তারা কথার মাঝে হেসে উঠেছে। মাঝখান দিয়ে জুবাইর শিকদার বলে উঠল, তুই আমার ভাই থেকে বেয়াই হয়ে গেলি রে। জুনায়েদ শিকদার ভুরুকুচকে তাকায়। তুমি না হয় আমার বেয়াই হয়ে গেছো, আমি তোমার কি হয়েছি? তাদের কথার মাঝে ইমতিয়াজ বলে ওঠে, তাও তো ঠিক আছে, আমি যে হঠাৎ করে আদ্রের শ্বশুর হয়ে গেলাম। সবাই একসাথে হেসে ওঠে। জয়নাল শিকদার তাদের কথার মাঝে কিছু বলছে না, কোনো কিছু ভাবনায় মগ্ন সে। তার এমন হাব ভাব দেখে জুনায়েদ শিকদার বলে উঠল, কি হলো, তুমি আবার কি ভাবছো? জয়নাল শিকদার আমতা আমতা করে বলে ওঠে, কি আর ভাববো, সম্পর্কের হিসাব মিলাচ্ছি। যেমন ধরো, এটা যদি নিপুণের বাপের বাড়ি হয় তাহলে আদ্রের শ্বশুর বাড়ি, তাহলে বড় ভাই আর ভাবি হবে আদ্রর জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়ি। মেজো ভাইটা তো ঠিকই আছে, তারা শ্বশুর শাশুড়ি হবে। সোহেব হয়ে যাবে আদ্রের শালা। আবার আমার বেলায় আমি আর জেসমিন হয়ে যাব আদ্রের কাকা শ্বশুর আর চাচি শাশুড়ি। ইভা হয়ে যাবে আদ্রের শালি আর ইভান আদ্রের শালা। আবার একইভাবে এটা যদি নিপুণের শ্বশুর বাড়ি হয় তাহলে বড় ভাই আর ভাবির সম্পর্ক ঠিক থাকবে, তারা হয়ে যাবে শ্বশুর শাশুড়ি। মেজু ভাই আর মেজু ভাবি হয়ে যাবে চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি। সোয়াইব হয়ে যাবে দেবর, নিপুণ হয়ে যাবে সোয়াইবের ভাবি, আর আমি আর জেসমিন হয়ে যাব নিপুণের চাচা শ্বশুর শাশুড়ি। ইবা হয়ে যাবে নিপুণের ননদ আর ইবান হবে দেও। চুপ কর তুই, তোকে আর সম্পর্কের খোঁজ করতে হবে না। কথাটা বলে জুবাইর শিকদার আর জুনায়েদ শিকদার দুজন দুজনের দিকে তাকায়। দৃষ্টি ঘুরিয়ে আবার জয়নাল শিকদারের দিকে তাকায়। তিনি হতভম্ব হয়ে বসে আছেন। কি করেছে? সামান্য হিস্ট্রি তো বের করতে গেছে। ইমতিয়াজ চৌধুরী বলে উঠল, ভাগ্যিস আপনাদের কোনো বোন নেই, আর উনি তো খালা মামা এইসবের কথা বলতেই পারলেন না। সবাই হেসে ওঠে। ড্রয়িং রুমের কথাগুলো রান্নাঘর অবধি পৌঁছাচ্ছে। রান্নাঘরের মহিলারা তাদের কথায় হেসে একদম কুটি কুটি হয়ে যাচ্ছে। সাথে আছে রূপা। তাকে আখি শিকদারের বেশ মনে ধরেছে, খুব মিশুক তিনি। রূপা বলে ওঠে, আপা, আপনার তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছেন না। তুমি চুপ করো তো ভাই, কাজ করতে হবে না, তুমি আমাদের সাথে গল্প করো, এটাই তোমার কাজ। রূপা হেসে ওঠে আখি শিকদারের কথায়। সেই প্রথম এমন পরিবার দেখছে। ইদানিং তো এমন যৌথ পরিবার দেখাই যায় না। তারা সবাই রান্না করার ফাঁকে ফাঁকে গল্প করতে লাগলো। সব গল্পের কেন্দ্র হলো নিপুণ আর আদ্র। আদ্র খেলছে অভ্রের সাথে। সে খেলার মাঝে মাঝে বিভিন্ন কথা তুলছে। তখনই আদ্রের রুমের বাইরে উকি দিতে দেখা যায় দুজনকে। তার আড়াল থেকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে আদ্রকে, যা চোখ এড়ায় না আদ্রের। চোরের মতো উকি ঝুঁকি না মেরে ভেতরে আয়। ইভা আর ইভান দুজন দুজনের দিকে তাকায়। ধরা পড়ে যাওয়ায় বেশ আস্তে আস্তেই রুমে প্রবেশ করে। কি হয়েছে, চোরের মতো উকি দিচ্ছিলি কেন? ইভা আর ইভান ঘাবড়ায়। দুজন দুজনের মুখের দিকে তাকায়। আস্তে করে বলে উঠল, তোমাকে কি আর ভাইয়ে বলা যাবে না? আদ্রের ভুরু কুচকে বলে ওঠে, কেন? ইভা আর ইভান হাত কসলায়। দুজন দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে, নিপুফু বলেছে আমাদের দুলা ভাই, তোমাকে দুলা ভাই ডাকতে। আদ্র তাজ্জব হয়। নিপুণ এগুলো শিখিয়েছে। তোদের নিপুণ এই কথা বলতে বলেছে? ইভা আর ইভান মাথা নাড়ে। নিপুফু বলেছে দরজার আড়াল থেকে বলে দৌড় দিতে, তাহলে আমাদের অনেকগুলো চকলেট দিবে। তোরা আমাকে ভয় পাস না? আমি যদি এখন তোদের পানিশমেন্ট দেই? ইভা আর ইভান ভীত হয়ে আছে। লাস্টে ইভান বলে উঠল, আমরা বলেছিলাম তুমি আমাদের পরে পানিশমেন্ট দিবে, কিন্তু নিপু ফু বলল। কি বলল? বলল আজকে নাকি তোমার মুড অনেক ভালো, কাউকে কিছু করবে না। ইভা আর ইভানের কথায় আদ্র কিঞ্চিত হাসল। সে কিনা এই বাচ্চাদেরও ছাড়ল না।
সে ইভা আর ইভানকে অতি আদরের সাথে বলে উঠল, নিপুণ তোদের চকলেট দিবে না। ওর কাছে কি টাকা আছে? নেই। আমার কাজ করে দিলে আমি তোদের অনেক বেশি চকলেট দিব, একদম 1 বক্স করে। করবি? ইভা আর ইভান মাথা নাড়ে। আদ্রের সাথে বন্ধুত্ব মানে তাদের লাভ, চকলেট পাক আর না পাক, অন্তত সারাদিনের বকাবকির থেকে তো বাঁচবে। তারা উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, করবো ভাইয়া, তুমি যে কাজ দিবে সব করে দেব, চকলেট না দিলেও হবে। আমি বাকিতে কোনো কাজ করাই না, খাবার পর চকলেট পেয়ে যাবি। এখন যা, সাথে আভ্রকেও নিয়ে যা, মিলেমিশে খেলবি, মারামারি করবি না। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের সিক্রেট, মনে থাকবে? ইভা আর ইভান মাথা নাড়ায়, সাথে আব্রকে নিয়ে নিজেদের রুমের দিকে রওনা হয়। এখন তারা ধুমসে খেলবে। তারা যেতেই আদ্র গুটি গুটি পায়ে ড্রেসিং টেবিলের সামনে যায়। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। সে বিড়বিড় করে বলে উঠল, ঠিক ধরেছিস তুই। আজকে আমার মুড অনেক ভালো আছে, প্রচন্ড রকমের ভালো। তবে মুড আরেকটু ভালো করতে হবে, তার জন্য যে তোকে চাই। শিকদার বাড়ির সবাই আজ ড্রয়িং রুমের মেঝেতে বসেছে ডিনার করার জন্য। তাদের ডাইনিং টেবিলটা মূলত 8 জনের, আর যেহেতু বাড়িতে নতুন অতিথি আছে তাই এই পদ্ধতি। তাছাড়া সবাই মিলে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। জুবাইর শিকদার, জুনায়েদ শিকদার, জয়নাল শিকদার আর ইমতিয়াজ একসাথে বসেছে। ইমতিয়াজের পাশে বসেছে আদ্র আর সোহেব। জুবাইর শিকদারের পাশে নিপুণ, ইভা, ইভান আর আভ্র। আভ্র নিজ হাতে খেতে চায় না, তাই রুবা তাকে খাইয়ে দিচ্ছে। রোবার পাশে শিকদার বাড়ির 3 বউ বসেছে, এটা ওটা আগিয়ে দিচ্ছে পুরুষদের। 3টে মাদুর বিছিয়েছেন তারা, সেখানেই সবাই বসেছে। মাঝখানে একটা বড় কাগজ বিছিয়ে খাবার দাবারগুলো রেখেছে। তারা আজ বিশাল আয়োজন করেছে, ভাত, পোলাও, রোস্ট, কালাভুনা, চিংড়ি মাছ, ইলিশ মাছ, সবজি, ডাল, কাঁচামরিচের ভর্তা, সালাদ, পায়েস। ব্যাস, আর কি চাই, আর কি লাগে? সবাই যে যার মতো খাচ্ছে। জুবাইর শিকদার প্লেটের ভাত মাখাতে মাখাতে বলেন, আম্মা আগে আমাদের এভাবে একসাথে বসে খাবার খাওয়াতো, সবসময় মেঝেতে একটা বলে করে খাবার নিত, তারপর মেঝেতে বসে খাওয়াতো। আম্মা চলে যাওয়ার পর আমরা এই প্রথম আবার মেঝেতে বসে 3 ভাই একসাথে খাবার খাচ্ছি, শুধু আম্মা আব্বাই নেই। জুবাইর শিকদারের কথাই জুনায়েদ শিকদার বলে ওঠে, আল্লাহ আব্বা আম্মাকে বেহেশত নসিব করুক। আমিন। সবাই নিজের মতো নিয়ে নিয়ে খাচ্ছে। তাও অনিমা শিকদার আর রাখি শিকদার নিজের স্থান পরিবর্তন করেন, উঠে সবাইকে ভাত তরকারি পরিবেশন করেন। আখি শিকদার আদ্র আর সোহেবকে খাবার দিয়ে দিচ্ছে। অনিমা শিকদার নিপুণের প্লেটে তিনি একটার বদলে 2টো চিংড়ি মাছ দিতে পাশ থেকে ইভা বলে ওঠে, ভাবিকে 2টো দিলে কেন তুমি, আমাদের কেন একটা? ইভার কথা শুনে বিষম খায় জুবাইর শিকদার। নিপুণ এদিক ওদিক তাকায়, ছটফট করতে থাকে। নিপুণের এমন অবস্থা দেখে অনিমা শিকদার বলল, কারণ তোমাদের ভাবি এই বাড়ির মেয়েও বউও, তাই 2টো। অনিমা শিকদার অপর দিকে চলে যায়। নিপুণ এবার আর খাবার খেতে পারে না, চারদিকে তাকায়। আড্ডার দিকেও তার নজর যায়। কি সুন্দর খাচ্ছে সে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। হঠাৎ আড্ডের খাওয়া থামে। তার তীক্ষ্ণ নেকড়ের মতো চোখ দায় মেলে নিপুণের দিকে তাকায়। পরপরে দৃষ্টি সরিয়ে নেয় সে, কিন্তু তাতে নিপুণের খাওয়া বন্ধ হয়ে যায়। কিছু দেখেছে সে চোখে, কিন্তু কি? নিপুণ কিছু বলবে তার আগে আড্ডু উঠে দাঁড়ায়। তবে উঠে দাঁড়ানো দেখে অনিমা শিকদার বলে উঠল, কোথায় যাচ্ছিস? খাওয়া শেষ, ঘরে যাচ্ছি। কি খেলি তুই? সবই তো রয়ে গেছে প্লেটে, কিছুই তো নিলি না। আড্ডু প্রত্যুত্তরে কিছু বলে না, নিপুণের দিকে তাকিয়ে বলে, আমার ভাগের গুলাও খেয়ে নিস। আড্ডু বেসিংয়ের দিকে যায়। নিপুণ তাকিয়ে থাকে সেদিকে। সোহেব বলে ওঠে, কি হলো, খা। বেড়ালের মতো চারিদিকে চুকচুক করছিস কেন? সোহেবের কথাই নিপুণ ভেঙচি কাটে থাকে, তাকিয়ে থাকে আড্ডের যাওয়ার পানে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিপুণ তার ঘরে এসেছে। ইভা আর ইভান আজকে তাকে বেশ জ্বালিয়েছে। সারাক্ষণ ভাবি এটা, ভাবি ওটা, ভাবি এটা দাও, ভাবি ওটা দাও। নিপুণ ধপ করে বিছানায় বসলো। অসভ্য হয়েছে, চরম পোল্টিবাজ এ দুটো। নিশ্চয় আদ্র ভাইয়ের থেকে ঘুষ নিয়েছে। নিপুণ বিড়বিড় করে বলে উঠল, লোভীর বংশধর কোথাকার, তোদের আমি একা পেলে দেখিস কি করি। আমার সাথে পোল্টিবাজির মজা দুটোকে বুঝিয়ে দিব। নিজ মনে কথা কাটাকাটি করে নিপুণ সময় দেখে। ঘড়িতে এখন 11টা বেজে 7 মিনিট। নিচে এখন বোধহয় সবার কাজ শেষ।
সে ওয়াশরুমের দিকে পা বাড়ায় ফ্রেশ হতে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। নিপুণ থামে। এখন এই সময় কে আসতে পারে? আদ্র ভাই? নিপুণের মনের ভিতর টিপ টিপ করছে। গনগনিয়ে বলে ওঠে, কে? বাহির থেকে আওয়াজ আসে না। তাহলে কি সত্যি সত্যি আদ্র ভাই আসছে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য? আমি কখনোই আদ্র ভাইয়ের ঘরে যাব না। নিপুণ কথাগুলো ভাবার সময় আবার দরজায় শব্দ হয়। নিপুণের ধ্যান ভাঙে। চাপা আওয়াজে বলে ওঠে, কে? নিপুফু দরজা খোলো, আমরা ইভা আর ইভান। নিপুণ শান্তির শ্বাস ফেলে। যাক, তাহলে আদ্র ভাই আসেনি। নিপুণ ঘরের ভেতর থেকে জবাব দিল, এত রাতে তোরা এখানে কি করছিস? ঘুমাস না কেন? আরে খোলো তো আগে, আমাদের দিয়ে আদ্র ভাই কি জানি একটা উপহার পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য। উপহার? তুমি খুলবে নাকি আমরা চলে যাব? উপহারটা অনেক বড়, আমরা ধরে রাখতে পারছি না, অনেক ভারী। নিপুণের মনে প্রশ্নেরা উকি দেয়। আদ্র ভাই কি এমন উপহার পাঠিয়েছে ওদের দিয়ে? আর এত বড় উপহার যে ওরা আলগাতেই পারছে না। নিপুণ দ্রুত হুটে দরজা খোলে। দরজাটা খুলতেই নিপুণ অবাকের শেষ প্রান্তে। আপনি? দরজার বাইরে ইভা আর ইভান আদ্রের হাত ধরে দাঁড়িয়ে আছে। নিপুণ দরজা খুলতে ইভা আর ইভান আদ্রের হাত ছাড়ে। আদ্রের ইশারা পাওয়া মাত্রই দৌড়ে চলে যায় তারা। ইভা আর ইভান চলে যেতে আদ্র নিপুণকে টপকে ঘরে প্রবেশ করে। লম্বা পায়ে হেঁটে বিছানায় এসে বসে। নিপুণ এখনো দরজায় ঠায় দাঁড়িয়ে এসে। আদ্র বলে উঠল, আয় এখানে, আমার কাছে এসে দাঁড়া। আদ্রের মুখে কিঞ্চিত হাসি, কিন্তু কণ্ঠ গম্ভীর কিছুটা। নিপুণ গুটি গুটি পায়ে হেঁটে আদ্রের কাছে আসে। আর একটু কাছে। নিপুণ আর একটু কাছে আসে। তার হাঁটু কাঁপছে, পা সামনে আগাচ্ছে না। আদ্রের সামনে আসা মাত্রই সে বসা থেকে উঠে দাঁড়ায়। পাকড়াও করে নিপুণের লতানো কোমর, শক্ত বন্ধনে আবদ্ধ করে নিপুণকে। আদ্রের চোখ গাঢ়, কিছুটা প্রশ্নাত্মক। কি সে মারাত্মক চাহনি? নিপুণের পেট মুচড়ে আসে। বুকের মধ্যে দ্রুম দ্রুম আওয়াজ করছে। তবলা বাজছে, জড়ছে। আদ্রের গম্ভীর আওয়াজ, তুই আমার ঘরে বিকেলে আসলি না কেন? তবে মুখের ভঙ্গিমা দেখে কিছু বোঝা যাচ্ছে না। নিপুণ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কেন এসেছেন? তুই আমার প্রশ্নের উত্তর দে। নিপুণ চোরের মতো এদিক ওদিক চায়। তারপর আদ্রের দিকে তাকিয়ে চাপা গলায় বলে উঠল, এমনি যায়নি। আমাদের বিয়ে অদ্ভুত ভাবে হয়েছে, পরিবারের কেউই ছিল না। তাছাড়া আপনি তর্ক করেছেন বলে আমাকে আপনার ঘরে থাকতে অনুমতি দিয়েছে। এখন আমি যদি আগ বাড়িয়ে আপনার ঘরে যাই তাহলে সবাই কি ভাববে? আদ্র নিপুণের মতো করে বলে, তুই আমাকে ভালোবাসিস? নিপুণ ওপর নিচ মাথা নাড়ায়, চোখ তুলে চায় আদ্রের দিকে। আমাকে ভালোবাসার সময় পরিবারের কার থেকে অনুমতি নিয়েছিলি তুই, যে এখন আমার ঘরে যেতে তোর পরিবারের কথা ভাবতে হচ্ছে? এখন তো আমাদের সম্পর্ক বৈধ, বিয়ে হয়ে গেছে আমাদের। তুই আমার ঘরে থাকবি, এটা নর্মাল। তারপর বাচ্চা কাচ্চা। আদ্র আর কিছু বলতে পারে না। তার আগে নিপুণ তার মুখ চেপে ধরে। ছি ছি, এত অসভ্য কথা আপনি কোথা থেকে শিখেছেন আদ্র ভাই? নিপুণের কথায় আদ্র হেসে ওঠে। নিপুণ টের পায় আদ্রের ঠোঁট আলগা হওয়ার সময় নিপুণের হাতে স্পর্শ লাগে। দ্রুত সরিয়ে নেয় সে হাত। থাকলে অসভ্য হতে শিখতে হয় না, এমনি অসভ্য হতে মন চায়। কথাটা বলার পরপরই আদ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল, চল। কোথায়? তোর জামাইয়ের ঘরে। আমি যেতে পারবো না। তুই যাবি না, তোর বাপ যাবে। তাহলে আমার বাপকেই নিয়ে যান। নিপু, আমাকে রাগাস না। ঘাড়তার আমি করবি তো খবর করে ছাড়বো। নিপুণ কিছু বলবে তার আগে আদ্র তাকে কোলে তুলে দিল। নিপুণ ছটফট করছে নামার জন্য। আদ্র ছাড়ে না, উল্টে আরো শক্ত করে ধরে। মাদকতাময় কণ্ঠে বলে উঠল, আজকে মুড ভালো আছে, জান, ঝামেলা করিস না। নিপুণ ঘাপটি মেরে বসে আছে আদ্রের খাটের উপরে। আদ্র দাঁড়িয়ে আছে তার সামনে। ঘড়ির কাঁটা এখন একটা চুই চুই। সময় কতক্ষণ পেরিয়েছে নিপুণ জানে না, জানতেও চায় না। এই মুহূর্তে সব থেকে ভয়ঙ্কর কাজ হচ্ছে আদ্রের দিকে তাকানো। সে আজকে তাকাতে চায় না আদ্রের দিকে। কিভাবে তাকাবে? আজ যে যার বেশ লজ্জা লজ্জা লাগছে। আদ্র ভাইও না, একসাথে থাকবো বললেই কি হয়ে যায়? প্রিপারেশন লাগে তো নাকি? বলা নেই কওয়া নেই, একটা মেয়েকে এভাবে কোলে তুলে নিয়ে আসলেই হলো। বিগত 1 ঘন্টা ধরে নিপুণ এই চিন্তা ভাবনায় অস্থির হয়ে আসে। নিপুণের এই ভাবনায় ব্যাঘাত ঘটায় আদ্র। ভুরু কুচকানো তার। গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই কি এভাবে কার্টুনের মতো থাকবি? সময় কতক্ষণ পেরিয়েছে কোনো খেয়াল আছে? নিপুণ তাকায় না আদ্রের দিকে। নজর এখনো নিচের দিকে সীমাবদ্ধ।
এখন আদ্রের কথার জবাব দেওয়া যাবে না, কোনো মতেই না। আদ্রকে ভুজুং ভাজুং দিয়ে কোনো ক্রমে এই রুম থেকে এখন বের হতে হবে। কিন্তু নিপুণ যা ভাবে তা কি হয়? নিপুণের এমন নিশ্চুপ ভঙ্গি আদ্রকে আরো বেসামাল করে তোলে। সে স্থির হতে পারে না। ডান হাত বাড়ায় নিপুণের দিকে, একটানে খুলে নেয় তার গলায় ঝুলে থাকা ওড়নাটা। নিপুণ হুড়মুড়িয়ে ধরতে চায়, পারে না। তার আগে ওড়নাটা চলে যায় আদ্রের হাতে। নিপুণ কাচুমুচু করে ওঠে, এদিক ওদিক তাকায়, কিছু না পেয়ে বালিশটা হাতে জড়িয়ে নেয়। আদ্রের দিকে তাকানোর সাহস যতটুকু ছিল তা এখন আর এক ফোঁটাও নেই। লজ্জায় ভয়ে সে এখন জর্জরিত। এমন অবস্থায় তার চোখ মুখ গরম হয়ে আসে, কানের পেছন দিয়ে ঘাম বেয়ে গলা ঘাড় দিয়ে নামছে, চোখগুলো জ্বলে ওঠে। এমন অবস্থায় ঠোঁটগুলো শুকিয়ে ফেটে যাওয়ার জোগাড় হয়েছে। বোধহয় এক্ষুনি ফাটা অংশ দিয়ে রক্ত গড়িয়ে পড়বে। নিপুণ জিহ্বা দ্বারা নিজের ঠোঁট ভেজায়, আমতা আমতা করে বলে ওঠে, আদ্র ভাই, ওড়নাটা দিয়ে দিন প্লিজ। না দিলে কি করবি তুই? ভাই। আদ্রের বিরক্তি ভাব সহসা বলে উঠল, আমি তোর ভাই ছিলাম, এখন তোর জামাই। সো ভাই বলে একেবারে সম্মানহানি করবি না। কদিন পর বাচ্চা কাচ্চারা আসবে, তাদের শিক্ষার দায়িত্ব তোর। তারা কি শিখবে তোর থেকে? দেখা যাবে আমাকে মামা ডেকে বসে আছে, তখন আমি কি করব? আদ্র আবার নিপুণের দিকে তাকায়। নিপুণ বালিশ নিয়ে অস্থির অস্থির করছে। আদ্র ভালো করে চোখ বোলায় নিপুণের দিকে। চোখের দৃষ্টি গম্ভীর থেকে গভীর হয়। শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, ছাড়া কিন্তু তোকে বেশ লাগছে। তবে তুই এমন রিয়াকশন দিচ্ছিস কেন? মনে হচ্ছে পরপুরুষের সামনে অন্য ছাড়া আছিস। বলে যাচ্ছিস নাকি তুই যে আমার বিয়ে করা বৈধ বউ? তোকে অন্য ছাড়া কেন, জামা কাপড় ছাড়া দেখার অধিকারও আমার আছে। আদ্রের এমন লাগামহীন কথায় নিপুণ অভ্যস্ত নয়। কখনো আদ্রে এভাবে কথা বলেনি, বললেও সীমার মধ্যে থেকে বলেছে। এমন অপ্রস্তুত কিছু বলেনি, কিন্তু এখন আদ্র পুরোই লাগামহীন নির্লজ্জ। নিপুণের গালে লাল আভা ছড়িয়ে পড়েছে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। লজ্জা লুকানোর জন্য চারদিকে চোখ ঘোরাতে লাগলো। চোরের মতো চারদিকে চোখ ঘোরাচ্ছিস কেন? আদ্রের এখনো কথায় নিপুণ বোঝে এই ছেলে আজ তাকে এই ঘর থেকে যেতে দিবে না। সে যদি হাজার যুক্তি দেখায়, হাজার অজুহাত দেখায়, তাতেও না। নিপুণ সকল লজ্জা উপেক্ষা করে এবার আদ্রের দিকে তাকায়, নরম কণ্ঠে বলে ওঠে, ওড়নাটা দিয়ে দেন না প্লিজ আদ্র ভাই। এই ঘরে থাকলে কি আমার একটা শিং গজাবে আদ্র ভাই? আজকে এই ঘরে থেকে কি লাভ হবে? আমি তো এতে কোনো লাভ দেখছি না। আদ্র দ্রুত মাথা নাড়াতে নাড়াতে সহসা বলে উঠল, অনেক লাভ হবে। আমি আরাম করে ঘুমোতে পারবো, শান্তিতে শ্বাস নিতে পারবো। সব থেকে বড় কথা, তুই আমার পাশে থাকবি। এটা কি লাভ না? যথেষ্ট নয় কি আমার জন্য? তাছাড়া বাড়ির সবাই অনুমতি দিয়েছে, তোর এত আপত্তি কেন? নিপুণ কিছু বলতে পারে না আদ্রের কথার পিঠে। আদ্র নিপুণের ওড়নাটা নাড়াতে নাড়াতে সামনে এগিয়ে যায়, লাইট অফ করে দ্রুত। ঘর সম্পূর্ণ অন্ধকার হয় না, পর্দার ফাঁক দিয়ে বাহিরের আলো বিনা বাধায় ভেতরে প্রবেশ করছে। দুজনের অবয়ব দেখে যাচ্ছে, তবে আবছা। আদ্র দেখে নিপুণকে তাড়া দিয়ে বলে ওঠে, আমার কিন্তু আজ মুড বেশ ভালোই ছিল। তুই সব ঘেটে ঘ করে দিয়েছিস। কি করা যায় বলতো? মার দেয়া যায় या छोड़ दिया जाए? बोल तेरे साथ क्या किया जाए? আদ্রের এমন কথাই নিপুণ স্তব্ধ। এটা কি আদ্র ভাই? তার ভাবনার মাঝে আদ্র লম্বা পা ফেলে চলে আসে তার কাছে, কোমর জড়িয়ে ধরে ফেলে দেয় বিছানায়। নিপুণের পিঠ গিয়ে ঠেকে আদ্রের নরম তুলতুলে বিছানায়। পাশে শুয়ে পড়ে আদ্র। নিপুণের দম আটকে আসে, শরীরে এক প্রকার ভূমিকম্প সৃষ্টি হয়। এই প্রথম কোনো পুরুষের সাথে ঘুমাচ্ছে সে। যার সাথে ঘুমাচ্ছে সে আর কেউ নয়, তার স্বামী, বৈধ স্বামী, যাকে সে ভালোবেসেছে মনে প্রাণে, যাকে দেওয়ার জন্য মনের মধ্যে ফুটেছে হাজারো গোলাপ। মনের বাগানে সুগন্ধ ছড়িয়েছে তাপসির আতরের মতো। গোলাপের কাটার ন্যায় বিঁধে গিয়েছিল। কোথায়? হাতে, হুম, মনে, অন্তরে। তাহলে এত বাধা কিসের? এটা তো আদ্র ভাইয়ের অধিকার। নিপুণ নিজেকে ধাতস্থ করে, নর্মাল হওয়ার চেষ্টা করে, সোজা হয়ে বালিশে শোয়। আদ্র নড়ে চড়ে ওঠে, নিপুণের দিকে তাকায়। নিপু, চারদিকে নিস্তব্ধতা ছেয়ে যায়। দুজন মানবের নিঃশ্বাসে, আওয়াজের তরঙ্গে চারদিকে ভাসমান। আদ্র ভাঙ্গে নিস্তব্ধতা। আমার চুলগুলো একটু টেনে দিবি? নিপুণ চমকে তাকায় আদ্রের দিকে। আদ্র হুট করে নিপুণের একটা হাত বিছিয়ে দেয়। আলগে শুয়ে পড়ে সে হাতের উপর। নিপুণের গলায় আদ্রের চুলের সুরসুরি লাগে।
নিঃশ্বাসের ঘনত্ব বাড়ে। ঠিক সেই মুহূর্তে আদ্র তাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দেয়। আদ্রের উষ্ণ শ্বাস আশ্রে পড়ছে নিপুণের গলায়। নিপুণের সমস্ত শরীর অসাড় হয়ে আসে, নিঃশ্বাস নিতে ভুলে যায় সে। আদ্র তাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে, মাদকতাময় কণ্ঠে বলে উঠল, আমি এখন ঘুমাবো, তুই চুলগুলো টেনে দিবি, আমি কিন্তু আর কোনো ডিস্টার্ব চাই না। নিপুণ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি আপনার চুল কিভাবে টেনে দিব? আপনি তো আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন। নিপুণের কথায় আদ্র হাত আলগা করে। নিপুণ তার ডান হাতটা বের করে আদ্রের চুলে ঠেকায়, আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে থাকে আদ্রের চুলে। সময় পেরোয়, আদ্রের ঘন ঘন নিঃশ্বাসের শব্দে শোনা যাচ্ছে। নিপুণ বুঝে আদ্র ঘুমিয়ে গেছে। চুল থেকে হাত সরায় সে, আলতো করে ছুঁয়ে দেয় আদ্রের নাক, গালের মধ্যে আস্তে করে হাত ঘষা দেয়। আদ্রের খোঁচা খোঁচা দাড়ি বিঁধে যায় নিপুণের হাতে। নিপুণের চোখ বুজে আসে, এক মুহূর্তে সেও তলিয়ে যায় ঘুমের গভীরে। সেই মুহূর্তে আদ্র মাথা তোলে, নিপুণের দিকে তাকায়, ডান হাতে মুখের উপরে থাকা চুলগুলো সরিয়ে দেয়, এক এক করে ছুঁয়ে দেয় নিপুণের চোখ, গাল, নাক, ঠোঁট। আদ্র কাতর কণ্ঠে বলে ওঠে, নিভৃত রজনী গভীরতম, তোমার ছোঁয়া অপ্রাপ্তি তবু, হৃদয়ের তপ্ত অনবে স্বপ্ন ভাগে হৃদয়ে প্রতিক্ষণে। সময় পেরিয়েছে অনেকদিন। নিপুণের ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। আজ এক পক্ষ, এখন সবকিছুতেই শান্তি। শিকদার বাড়িতে বেশ তোড়জোড় চলছে সোয়েবের বিয়ের জন্য। আর এক সপ্তাহ বাদে সোয়েবও বউ তুলে নিয়ে আসবে। এতেই তার জল্পনা কল্পনা শেষ নেই। খুশির ঠেলায় একেবারে সবার শপিংয়ের দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এতে সবাই যা মজা উড়িয়েছিল তার। জেসমিন শিকদার তো বলেই বসলো, বাবা সোহেব, কি হয়েছে বলো তো? বউ আনার খুশিতে আমাদের শপিং ফ্রি। তুমি তো দেখছি হেব্বি বউ পাগল হবে, তা এরকম অফার আর কবে পাবো আমরা? সোহেব লজ্জা পেল, তবে প্রকাশ করলো না। এখনো তো বিয়ে হয়নি, বিয়ের আগেই বউ পাগলা বলছে, না জানি বিয়ের পর কি বলে। সোহেব নিজেকে ধাতস্থ করে বলে উঠল, তোমরা আর কবে কবে এমন অফার পেতে চাও আমাকে জানিও। অফার নেওয়ার মতো পরিস্থিতি থাকলে আমি অফার দিয়ে দিব। তুমি দেখছি আদ্রের থেকে ট্রেনিং নিয়েছো। জেসমিন শিকদারের কথায় অনিমা শিকদার আর আখি শিকদার হেসে উঠলেন। অনিমা শিকদার বলে ওঠে, যা বলেছিস তুই জেসমিন, কথা তো এমনি মনে হচ্ছে। তাদের কথার মাঝে সোয়েব আর দাঁড়ায়নি। ফোন আসায় দ্রুত পায়ে সদর দরজা ত্যাগ করে। নিপুণ ইদানিং মনমরা হয়ে থাকে, কি জানি কেন। সারাদিন অন্যমনস্ক ভাব তার মধ্যে। আদ্রকে বিভিন্ন রকম কথা বললেও আদ্র তেমন গায়ে মাখে না। কেন, কি করেছে সে? আদ্র কেন এমন খাপছাড়া হয়ে গেছে? কেন আর আগের মতো ধমকায় না তাকে, শাসনে রাখে না কেন তাকে? সেদিন আদ্রের ঘরে থাকার পর তো সে নিজেকে সামলে নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল সে আদ্রেটাকে সাড়া দিবে। কিন্তু কিছুদিন আগের কথা, বাড়ির সকল কিছুই স্বাভাবিক। আদ্র আর নিপুণের বিয়েও সকলে খুশি মনে মেনে নিয়েছে। তারা এখন এক ঘরেই থাকে। নিপুণের এতে কোনো বিরক্তি নেই, সে আছে নিজেকে স্বাভাবিক করার প্রয়াসে। কিন্তু বললেই কি তা হয়? দুজন মানবী একসাথে থাকলে তাদের মধ্যে স্বাভাবিকভাবে আকর্ষণ কাজ করে। বিবাহিত জীবনে আকর্ষণকে আরও উন্মুক্ত করে দেয়, কোনো প্রকার বাধা বা প্রতিবন্ধকতা রাখে না। পুরুষ সত্তা কিংবা নারী সত্তা, তারা উভয়েই একে অপরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় চলতে থাকে। এটা শুধু মানসিক কিংবা আধ্যাত্মিক আকর্ষণের সীমাবদ্ধ নয়, বরং সে সময় শারীরিক আকর্ষণেরও প্রতিফলন ঘটে। এটা স্বাভাবিক। তবে অস্বাভাবিক ব্যাপার ছিল নিপুণের মধ্যে। মাসের কিছুদিন মেয়েদের ক্ষেত্রে ব্যতিক্রম। নিপুণ সেই ব্যতিক্রম দিনগুলো দিয়েই যাচ্ছিল। নিশুতি নীরব রাত, সময় তখন অনেক। নীরবে শান্ত বাতাস বইছে বাহিরে। এমন সময় আদ্র তার সাথে ছিল একটি ঘনিষ্ঠ অবস্থায়। নিপুণ সেদিন লজ্জার তোপে আদ্রকে তার অসুস্থতার কথা জানায়নি বললে ভুল হবে, সে বলতে চেয়েও বলতে পারেনি। আদ্র যখন আরেকটুখানি ঘনিষ্ঠ অবস্থায় যেতে চায়, তখন তাকে সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয় নিপুণ। ছিটকে সরে যায় বেসামাল আদ্র। ওষ্ঠ থেকে ওষ্ঠের বিচ্যুতি হয়, ঠোঁট কেটে যায় কিছুটা। নিপুণের পেটের মধ্যে বিচরণ করতে থাকা আদ্রের হাত সরে যায়। নিপুণ থাকে না রে ঘরে। আদ্রকে একা ফেলে গভীর রাতে ছুটে যায় নিজের কক্ষে। একবারও ফিরে তাকায়নি সে পেছনে। সে এতটাই তাড়ায় ছিল যে নিজের ওড়নাটা নেওয়ারও সুযোগ পর্যন্ত পায়নি। আর না তাকিয়েছে বিছানায় পড়ে থাকে অর্ধলঙ্গ আদ্র ভাইয়ের দিকে। হ্যাঁ, তার আদ্র ভাই। কথাগুলো ভাবতেই নিপুণের চোখের জল গড়িয়ে পড়ে। মনের মধ্যে কিছু হারানো যন্ত্রণা হয়, তীব্র সে যন্ত্রণা।
তার আদ্র ভাই তার সাথে কথা বলছে না। এই কথাটা ভাবলেই তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়। মনে হয় যেন কেউ তার শরীরের চামড়া কেটে তাতে লবণ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে, যেন তার শরীরের মস্ত এক দামি জিনিস কেউ নিজ হাতে ছিঁড়ে ফেলছে। আর আদ্র দূরে থেকে তার কষ্ট উপভোগ করছে। মানছে সে ভুল করেছে। সেদিন এমন করে আদ্রকে প্রত্যাখ্যান না করে সব খুলে বলা উচিত ছিল, কিন্তু সে কি করবে? পরিস্থিতি এমন ছিল। বিকেলে সবাই তৈরি হয়ে নিচে নেমেছে। সবাই এখন সোয়েবের বিয়ের শপিং করতে যাবে। সোয়েব বেশ খুশ মেজাজে থাকলেও আদ্র বেশ বিরক্ত। চোখ কুচকে মুখ কালো করে বসে আছে সে। কপালের সূক্ষ্ম ভাঁজগুলো স্পষ্ট। বিরক্তিতে চুলগুলো বারে বারে ঠেলে দিচ্ছে পেছনের দিকে। ঠোঁট দায় কামড়ে ধরে রেখেছে। সোয়েব ইতিমধ্যে কয়েকবার এসে আদ্রের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু যতবার আদ্রের ওই চোখের দিকে তাকিয়েছে ততবারই সে তার অবস্থান পরিবর্তন করেছে। মোট কথা তার সাহসে কোলায়নি আদ্রের সাথে কথা বলার। একে একে সবাই নেমে আসে তাদের বড় ড্রয়িং রুমটায়। সবার মাঝে নিপুণ আছে। দূর থেকে আদ্রকে পর্যবেক্ষণ করছে সে। সাদা প্যান্টের সাথে নীল রঙের পাঞ্জাবি, বেল, জুতা, কালো রঙের চামড়ার ঘড়ি, বিরক্ত চোখ মুখ সব। আদ্র যে চুল ছোট করেছে তাও নিপুণের চোখে এড়ায়নি। একটু বোধহয় শরীরটা ভেঙেছে। নিপুণের মনে হয় আদ্র আগে থেকে একটুখানি শুকিয়েছে। মনে মনে আদ্রের প্রতি খুব বিরক্ত হলো সে। মনোমালিন্য হয়েছে, হতেই পারে। এর জন্য কি নিজের অযত্ন করবে? নিপুণ আদ্রের দিকে তাকিয়ে ভাবনাগুলো ভাবার সময় হুট করে আদ্র চোখ তোলে। চারটে চোখের মিলন হয়, তবে স্থায়ী হলো না বেশিক্ষণ। আদ্র নিজের চোখ সরিয়ে নেয়। আরেক দফা ভঙ্গ হয় নিপুণের হৃদয়। সবাই বাড়ি থেকে বের হওয়ার সময় অনিমা শিকদার আর নিপুণ আগে বের হয়। বেশ আগে চলে যায় তারা। শাশুড়ি বৌমা মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে লাগে। কথার মাঝে অনিমা শিকদার বলে ওঠে, তোকে মেয়ের মতো করেই বলছি, আদ্রর সাথে কি ঝগড়া হয়েছে? মনোমালিন্য চলছে কোনো কারণে। অনিমা শিকদারের হঠাৎ এমন কথায় নিপুণ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সে কিছু বলছে না দেখে অনিমা শিকদার আবার বলে ওঠে, দেখ, আমি তোকে তোর বড় মা কিংবা শাশুড়ি মা হিসেবে কথাগুলো বলছি না, মা হিসেবে বলছি। তোরা দুজনেই আমার সন্তান। দিনের পর দিন আমি কি কিছু দেখছি কিনা আমাদের তোদের দূরত্ব, একসাথে না থাকা, ঝগড়া না খাওয়া। অনিমা শিকদার নিপুণের হাত ধরে বলে ওঠে, আমি কেন তোর সাথে কথাগুলো বলছি জানিস? আদ্রকে বললে তো আমাকে কিছু বলবে না, তার উপর সাবধান দেওয়ার চেষ্টা করব। অনিমা শিকদারের কথায় নিপুণ আশার আলো দেখতে পায়। তিনি অন্তত এসব কিছুর সমাধান দিতে পারবে। সকল লজ্জা একপাশে রেখে সে সব খুলে বলল, তার ভুল স্বীকার করল। নিপুণের কথা শুনে অনিমা শিকদার তার গালে হাত রাখলো। আদরি কণ্ঠে নিপুণকে বোঝানোর জন্য বলে উঠল, অনিমা শিকদারের কথার মাঝে নিপুণ বলে ওঠে, প্লিজ বড় মা, কিছু একটা করো। ওনার এমন বিহেভিয়ার আর মেনে নিতে পারছি না আমি। প্লিজ বড় মা। অনিমা শিকদার কিছু বলবে তার আগে পেছন থেকে আদ্রের কণ্ঠ ভেসে আসে, তোমরা কি গাড়িতে উঠবে নাকি তোমাদের ফেলে যেতে হবে? আদ্রের অবস্থান বুঝে নিপুণ চটজলদি নিজের চোখ মুছে। অনিমা শিকদার একবার তাকায় নিপুণের দিকে, চোখ ফিরিয়ে আবার আদ্রকে জিজ্ঞেস করে, সবাই উঠে গেছে গাড়িতে? অনিমা শিকদার নিপুণের হাত ধরে অগ্রসর হতে হতে বলে উঠল, চল আমরা উঠি গাড়িতে। তখনই আদ্রের গম্ভীর কণ্ঠ ভেসে আসে তাদের কানে, ও এই গাড়িতে যাবে না। অনিমা শিকদার ভুরু কুচকে প্রশ্ন করে, তাহলে কোনটাতে যাবে? আদ্র তার হাতের আঙুলের ইশারায় সোহেবের গাড়িতে দেখিয়ে বলল, ওইটাতে। অসম্ভব, আমি ভাইয়ার বাড়িতে যাব না। আমি এইটাতেই যাব। আমার জায়গা এটাতে না হলে আমি যাবই না। তাহলে না যাওয়াই ভালো। তারা খুব দ্রুতই শপিং মলে পৌঁছালো। আদ্র যতই নিপুণকে সোহেবের গাড়িতে পাঠাবে বলুক না কেন, নিপুণ গিয়েছে তার স্বামীর গাড়ি করে। এতে সঙ্গ দিয়েছে তার শাশুড়ি মা, শ্বশুর মশাই। আদ্রের ঘাড়ে আর কটা মাথা যে তাদের সাথে সামনে ঝগড়া করবে। অগত্যা তার পাশে সিটে বসিয়ে নিপুণকে নিতে হয়েছে তাকে। শপিং মলে এসেই বাঁধল আরেক বিপত্তি। নিপুণ যতই আদ্রের কাছে ঘেঁষতে চায়, আদ্র তত দূরে সরে যায়। নিপুণ বেশ বুঝতে পারছে আদ্র যে এসব ইচ্ছে করছে, তাও সে হাল ছাড়ে না। উফ, অদ্ভুত। রাগ অভিমান ভাঙাতে হলে তো আগে কথা বলতে হবে। এভাবে মুখ বধির হয়ে গেলে আমি ক্ষমা চাইব কেমন করে? কি জ্বালা। নিপুণ আদ্রের পেছনে থাকা অবস্থায় সামনে এক অবয়ব দেখতে পায়। সে চেনে সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে। আদ্রের চিন্তা ভুলে সে সেদিকে দৌড় লাগায়।
আদ্রকে অতিক্রম করে জড়িয়ে ধরে থাকে। অর্পা আপু, নিপুণের এমন হুট করে জড়িয়ে ধরায় অর্পা ভেমড়ি খায়। চটজলদি পেছনে ফিরে তার সামনে নিপুণ সহ শিকদার বাড়ির সবাইকে দেখে চমকে যায় সে। বয়সে বড়দের দেখে সালাম দিয়ে কুশল বিনিময় করে অর্পা। আখি শিকদার অর্পার পাশে গিয়ে বলল, আম্মু কোথায়? একা এসেছো? না না আন্টি, আম্মু এসেছে। আর অর্পার কথা মুখে থাকতেই পেছন থেকে রাসেল আর রাফসানের আগমন ঘটল। এখানে রাফসানের আগমনে সবাই বেশ অবাক হলো বটে। সেদিন না চাইলেও শিকদার বাড়িতে রাফসান আর রাফসানের পরিবারের অপমান হয়েছিল, যদিও এতে কারো কোনো হাত ছিল না। তাদের স্তব্ধতা ভেঙে রাফসান সকলকে সালাম দিল। বেশ ভালো করেই নিজেকে প্রদর্শন করালো সকলের সামনে। অল্প স্বল্প কথা বাদে কারোর সাথে কোনো কথাই বলল না। কথা দ্বারা বোঝা গেল যে সেদিনের কথা মাথায় রাখেনি। সবার সাথে কথা বলার শেষ পর্যায়ে রাফসান নিপুণের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কেমন আছেন মিসেস তাইবাত? সরাসরি নিপুণের দিকে তাকিয়ে প্রশ্নটা করায় নিপুণ বেশ অস্বস্তিতে পড়ে যায়। সে আমতামতা করে বলে উঠল, জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? নিপুণের প্রশ্নে আদ্রের ভুরু কুচকায়। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে তার রাফসানের দিকে আশ্রে পড়ে। মূলত রাফসানের মুখভঙ্গি বোঝার প্রয়াস চালাচ্ছে সে। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আর কিছু বলবে তার আগে হাসিনা বেগম আর জুয়া এসে হাজির হয় সেখানে। তিনি আসা মাত্রই শিকদার বাড়ির সবাই তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। নিপুণ 30 ডিগ্রি কোণে হেঁটে তাদের দিকে চলে যায়। সে জুয়া আর অল্পের সাথে কথা বলায় ব্যস্ত। সোয়েব হাসিনা বেগমকে ভালো মন্দ জিজ্ঞেস করে আদ্রের কাছে আসলো। কিছু ভাবছো মনে হচ্ছে? আদ্র সোয়েবের দিকে মাথা ঘোরায়, তারপর বলে ওঠে, আমাকে তো আলাদা করে ভালো মন্দ জিজ্ঞেস করলো না। শালা তোর বোন তো ঠিকই জিজ্ঞেস করেছে। জ্বলছে? তোর শালা জ্বলবে কেন? তোর বোন কি কয়লা যে জ্বালাবে? বলা তো যায় না, তবে এটা বুঝতে পেরেছি জামাইবাবু আমার বোনের সাথে বেশ রাগ। রাগ না রে শালা বাবু, অভিমান, অভিযোগ। মিটিয়ে নিন জামাইবাবু, সময় খুবই স্বল্প। বলা হয় দুঃখের সময় নাকি দীর্ঘ হয় আর সুখের সময় স্বল্প, তাই মিটিয়ে নেওয়াই ভালো। আদ্র সম্পূর্ণ তাকায় সোহেবের দিকে, চোখে চোখ রাখে। বড় হয়ে গেছিস, তোর কথাগুলো সঠিক, তবে তোর বোনকে যে আরেকটু কষ্ট পেতে হবে। আদ্র কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, আরেকটা প্রবাদ আছে জানিস তো, কষ্টের পরেই আছে স্বস্তি। এটা আমার কথা নয়, কোরআনের কথা। সোয়েব আর কিছু বলতে পারে না আদ্রের কথার পিঠে, জানতেও চাইতে পারে না কি হয়েছে। আদ্র আর সে ভাই ব্রাদার, বেস্ট ফ্রেন্ড হলেও নিপুণ কিন্তু তার বোন, সুতরাং কোনো অতিরঞ্জিত কথা তার এখানে মানায় না। তাদের ব্যক্তিগত সমস্যায় তার না থাকাই ভালো। আর তাছাড়া পার্সোনাল না হলে আদ্র অবশ্যই তাকে জানাতো। এতগুলো বছর তো তাই করেছে, ছোট বড় সকল সমস্যার কথা তাকে শেয়ার করেছে। সেও আদ্রের সাথে সব ধরনের কথা ভাগ করেছে, এখনো করে। নিপুণ বেশ আগ্রহের সাথে শাড়ি দেখছে, দোকানের সবকিছুই তার পছন্দ। এই পর্যন্ত সে প্রায় 10 থেকে 12টা শাড়িয়ে নামিয়ে ফেলেছে। সবগুলোই তার পছন্দের, একটা করে নামাচ্ছে আর সাইডে রাখছে। তার এমন কাণ্ডে সোহেব গলা পরিষ্কার করে বলে ওঠে, তোর লক্ষণ তো আমার ভালো ঠেকছে না। বউ তুই নাকি অর্পা? তুমি চুপ করো ভাইয়া, দেখেছো শাড়িগুলো কত সুন্দর, সবগুলো কিনে দিবা আমাকে। অসম্ভব। সোহেব বসা থেকে উঠে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে একবার আড্ডের দিকে তাকায় আর একবার নিপুণের দিকে তাকায়, তারপর আঙুল দিয়ে আড্ডের দিকে ইশারা করে বলে ওঠে, ভাইকে বল কিনে দিতে, তাছাড়া আমি কিনে দিলে একটা কিনে দিব। এতগুলো কেন দিব? আমি কি পাগল না আমার পেট খারাপ যে তোর জামাই থাকা সত্ত্বেও তুই তো দেখি আমার কথা সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। কিনে নে। নিপুণ আড্ডের দিকে তাকায়। সে চুপচাপ মোবাইল হাতে বসে আছে, যেন এই দুনিয়ায় সে নেই। তার তীক্ষ্ণ দৃষ্টি এখন মোবাইলে। নিপুণ এই সবগুলো শাড়ি থেকে একটা সাদা রঙের শাড়ি বেছে নিয়ে বলে উঠল, থাক তাহলে একটাই কিনে দাও। আঁকে শিকদার দূর থেকেই বললেন, ওই দিন তো আলমারির ভাঁজ করতে গিয়ে আমি শাড়িটা গোডাউনে ঢুকে পড়েছিলাম। ড্রেস কিনে এত শাড়ি দিয়ে কি করবি? কখনো পরিস? নিপুণ কিছু বলে না, আর চোখে বারে বারে আড্ডের দিকে তাকায় সে। আড্ডের চোখ এখনো মোবাইল স্ক্রিনে। নিপুণকে আরেকটু আশকারা দেওয়ার জন্য জুবাই শিকদার বলে ওঠে, আমার বৌমা যা কিনতে চায় কিনুক, বিল আমি দিব, দেখি এতে কার কি। নিপুণ এবার আশকারাই গলে না। সে তো চায় আড্ডু ভাই একবার বলুক, যা খুশি কেন, বিল আমি পেমেন্ট করব। তখন তো নিপুণ কিছুই কিনতো না। কথাটা শুনেই ধন্য হতো সে। তো আড্ডু কিছুই বলল না, কোনো সুশব্দ করলো না পর্যন্ত। আড্ডের আমার নীরবতা আর ভালো লাগছে না নিপুণের। কবে ঠিক হবে সব? নিপুণ সবার কথা অগ্রাহ্য করে শুধু সেই সাদা রঙের শাড়িটাই নিয়েছে। জামা জুতার ক্ষেত্রেও সে একটা করেই নিয়েছে।
নিপুণের এমন কাজে সোহেবেরও বেশ খারাপ লেগেছে। শেষ মুহূর্তে সে নিপুণকে বলেই ফেলেছে। বলছি যা পছন্দ হয়েছে কিনে নে, হুম। ধরে নে আমার পক্ষ থেকে গিফট। নিপুণ হাত নেড়ে বলে ওঠে, না না না, লাগবে না, পরে কোনো একদিন নিয়ে নিব। আর তাছাড়া আমি তো ভুলেই গিয়েছিলাম, আলমারিতে আমার অনেকগুলো শাড়ি আছে, ওগুলো তো এখনো পরাই হয়নি। কেউ শত চেষ্টা করে নিপুণকে নিয়ে জিনিসপত্রগুলো নেওয়াতে পারেনি। তবে ঘটেছে আরেক ঘটনা। অরপাড়া যাওয়ার সময় রাপসন সব মহিলাদের একটা করে শাড়ি গিফট করেছে। সেই সুবাদে নিপুণকে একটা দিয়েছে। নিপুণের নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবে এখানে নিপুণের না নেওয়ার কোনো অপশনও নেই। সবাই যেহেতু নিয়েছে তাই তাকেও নিতে হয়েছে। সবাই রাপসনের পছন্দের প্রশংসা করেছে বটে। নিপুণও তার হাতের শাড়িটা দেখে বেশ অবাক হয়েছে। ছাই রঙের শাড়িটা বেশ সুন্দর হয়েছে, তবে তার কেন জানি এটা নিতে ইচ্ছে করছে না। হয়তো রাপসন দিয়েছে বলে, হয়তো বা সে আড্ডে থেকে নিতে বেশি পছন্দ করত। দুচোখ আড্ডকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। কোথায় আড্র? সবাই শপিং শেষ করে বের হয়েছে মাত্র। অরপাড়া চলে গেছে বেশ কিছুক্ষণ। যেহেতু রাপসান তাদের সবাইকে শাড়ি উপহার দিয়েছে, তাই তারাও কিছু উপহার দিয়েছে অর্পাদের। সবার জন্য জামা কাপড় কিনে তো আর চারটেখানিক কথা নেই, তার উপর আবার জামা কাপড়ের সাইজ মেলে না। বের হয়েছে সে কোন বিকেল 3টায়, এখন বাজে সন্ধ্যা 7টা। বেরোবে সে সময় বাঁধলো আরেক বিপত্তি। আদ্রকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। নিপুণের আর শরীরে কুলাচ্ছে না, এক্ষুনি বিশ্রামের প্রয়োজন। সে অনিমা শিকদারের কাছে গিয়ে বলল, বড় মা, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তেমন কিছু না, মাথাটা একটু ঘোরাচ্ছে। আমি বোধহয় পড়ে যাব। তোমরা আদ্র ভাইয়ের সাথে এসো, আমি ভাইয়ের গাড়িতে চলে যাচ্ছি, আর দাঁড়াতে পারছি না। অনিমা শিকদার নিপুণের কথায় ভয় পায়। তার হাতে ধরে সোহেবের গাড়ি পর্যন্ত নিয়ে যায়। সোহেবকে উদ্দেশ্য করে বলে, তোরা বরং চলে যা, সাথে নিপুণকেও নিস তোদের সাথে। ওর মাথা ঘুরাচ্ছে, প্রেশারটা বোধহয় কমে গেছে। আদ্র আসলে না হয় আমরা যাব, ওর আর দাঁড়িয়ে থাকার জন্য কাজ নেই। সোহেব অনিমা শিকদারের কথা মতো নিপুণকে গাড়িতে ওঠে। নিপুণ সামনের সিটে বসবে না, শরীরটা একটু বিশ্রাম চাইছে। সময় ব্যয় না করে পেছনের সিটে চলে গেল। আখি শিকদারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সামনের সিট থেকে জুনায়েদ শিকদার বলে উঠল, বেশি খারাপ লাগছে আম্মাজান? নিপুণ মায়ের কোলে শোয়া অবস্থায় জবাব দিল, না আপু, তেমন কিছু না, মাথাটা একটু ঘোরাচ্ছে, প্রেশারটা বোধহয় কমে গেছে। অনিমা শিকদার নিপুণের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, প্রেশার কমবে না, আজ সারাদিন কিছু খেয়েছিস? এমন করলে চলবে না আম্মাজান। সোহেব অনিমা শিকদার থেকে বিদায় নিয়ে গাড়িতে ঢোকা মাত্রই জুনায়েদ শিকদার বলে উঠল, সামনে যাওয়ার সময় কয়েক পিস পেস্ট্রি কিনবে। ও কিছু খায়নি সারাদিন, কিছু একটা খেয়ে পানি খাওয়া প্রয়োজন। সোহেব মাথা নাড়িয়ে গাড়ি টান দিল। পাকা রাস্তা দিয়ে শাসা করে গাড়ি ছুটল। নিপুণের চোখ বন্ধ, তবে কান খোলা। গাড়ির কথোপকথন সব শুনতে পাচ্ছে। 10 থেকে 15 মিনিটের মাথায় আদ্র এলো, হাতে মস্ত বড় এক ট্রলি ব্যাগ। গাড়ির কাছটা এসে বুড়ো কুচকে গেল তার। এপাশ ওপাশ তাকিয়ে কাউকে খুঁজল সে। তাকে দেখা মাত্রই জুবাইর শিকদার বলে উঠল, কোথায় গিয়েছিলে তুমি? কোথাও না, ভেতরেই ছিলাম। সবাই কোথায়? সোহাইব আর জয়নাল চলে গেছে বাড়িতে, আমরাই তোর জন্য অপেক্ষা করছি। আদ্রের সাথে কথা বলার সময় জুবাইর শিকদারের চোখ যায় আদ্রের হাতের ওই ট্রলির দিকে। বেশ আগ্রহের সাথে প্রশ্ন করেন, কি এনেছিস সাথে করে? দরকারি জিনিস। নিজের ছেলের মুখে এমন রসকসীন কথা শুনে বুড়ো কুচকায় জুবাইর শিকদার। তাড়া দিয়ে বলে, গাড়ি স্টার্ট দাও, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়িতে যাওয়ার জন্য এমন তাড়া দেখাচ্ছ যেন বউ বাড়িতে ফেলে এসেছো। অসভ্য ছেলে, নিজের ফর্মে এসে গেছো। বউ আমারটা গাড়িতেই আছে। আদ্র মুস্কি হেসে বিড়বিড় করে বলে, আমারটাও। কিছু বললে? না। কথাটা বলে আদ্র হাতের ট্রলিটা ডিকিতে রেখে ড্রাইভিং সিটে এসে বসলো। পাশের সিটে নিপুণের পরিবর্তে জুবাইর শিকদারকে দেখে বেশ চমকালো সে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, নিপুণ নেই। পেছনের সিটে বসে আছে তার মা। আদ্র গলাটা একটু পরিষ্কার করে বলে উঠল, তোমাদের সাথে আরেকজন কোথায়? চলে গেছে সোহাইবের সাথে। অনিমা শিকদার কথায় আদ্রের হাত দুটো থেমে যায়। অবাক নয়নে পেছনের দিকে চায়। এবার অনিমা শিকদার বেশ দুঃখ করেই বলল, কোথায় ছিলি তুই? মেয়েটা এমন অসুস্থ হয়ে গেছে, আর দাঁড়াতে পারিনি। আদ্রের বুক কেঁপে ওঠে। কি হয়েছে নিপুণের? সে কি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে তার প্রিয়তমাকে? তবে কি সোহেবের কথাই সত্যি হবে? না, এমন হতে দেওয়া যাবে না। তার প্রিয়তমাকে আর কষ্ট দেওয়া যাবে না। দ্রুত যেতে হবে। আদ্র স্পিড বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। অনিমা শিকদারের আর কোনো কথাই কানে গেল না তার। নিপুণ কি অসুস্থ হয়েছে এই কথাটাও শুনতে চাইল না সে।
20 মিনিটের রাস্তা 10 মিনিট অতিক্রম করে তারা প্রবেশ করে শিকদার বাড়িতে। আদ্র নামতেই অনিমা শিকদার তার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেয়। আদ্র এমনিতেই আছে তারাই, হাতের শপিং ব্যাগের দিকে তাকিয়ে বলে ওঠে, এটা কি? দেখ না রাফসান, এটা নিপুণকে দিয়েছে আর ও এটা আবার কাছে ফেলে চলে গেছে। অবশ্যই আমাদের সবাইকে দিয়েছে। তুই আয়, ভিতরে আয়। কথাটা বলে অনিমা শিকদার হাঁটে ধরালো সামনের দিকে। পেছনে তাকালে হয়তো দেখতো তার ছেলে রক্তচক্ষু নিয়ে হাতের শপিং ব্যাগটা সজোরে ছুঁড়ে ফেলেছে বাগানের দিকে। আদ্র বসে আছে নিপুণের ঘরে। নিপুণ খাটে লম্বা হয়ে শুয়ে আছে, ঘরের পাখা বন্ধ, গায়ে কম্বল মোড়ানো। অথচ এই গরমে আদ্র ঘেমে ভিজে একাকার। ঘামে গায়ের সাদা রঙের শার্টটা পিঠের সাথে লেগে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আদ্র সে ঘাম মোছে না, তপ্ত আঁখি মেলে নিপুণের দিকে চায় সে। কিছুক্ষণ আগেই ডাক্তার এসেছে, ওষুধও দিয়ে গেছে বেশ কয়েকটা। অসময়ে জ্বর আসা নিয়ে সবাই বেশ চিন্তিত। সারাদিন তো ভালোই ছিল মেয়েটা, হঠাৎ করে আবার কেন এমন অসুস্থ হয়ে গেল সে? নিপুণের দাঁতের ঠকঠক আওয়াজ শোনা যাচ্ছে। আদ্র পায়ের কাছ থেকে সরে এসে নিপুণের মাথার কাছে বসে। সে কাঁপছে, দুভাজ করে গায়ে কম্বল জড়ানোর পরেও সে কাঁপছে। আদ্র হাতের তালু দিয়ে স্পর্শ করে নিপুণের গাল। প্রচণ্ড উত্তপ্ততা এসে বাড়ি খায় আদ্রের হাতে। আদ্রের হাতখানা আর একটু দৃঢ় হয়। নিপুণের মুখ থেকেও অস্পষ্ট গঙ্গানের আওয়াজ বের হয়। টিপটিপ করে চোখের পাতা খুলতে চায়, কিন্তু সে পারে না। খুব করে চেষ্টা করেও ব্যর্থ হয়। ইচ্ছার শক্তির যুদ্ধে সে পরাজিত হয়। শক্তিকে কিছুতেই হারাতে পারে না সে। কখনো কখনো আমাদের জীবনে এমন হয় না, প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও শক্তি সামর্থ্যের কাছে আমরা বেইনসাফি হেরে যাই। নিপুণের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। নিপুণ বহু কষ্টে আদ্রের হাত ধরে। নিপুণের কাঁপা কাঁপা হাতে আদ্রের এই সুঠাম হাতগুলো আয়ত্তে আসে না, তাও জোর করে ধরে। ভারী গলায় বলে ওঠে, আমি সরি আদ্র ভাই। নিপুণ আর কিছু বলতে পারে না, তার আগেই আক্ষি যুগল ভেদ করে জল গড়িয়ে পড়ে। ডুকরে কেঁদে ওঠে সে। নিপুণের চোখের গরম জল গিয়ে ঠেকে আদ্রের হাতে। আদ্রের ছোট হৃৎপিণ্ডটায় ব্যথা করে ওঠে। নিপুণের হাত থেকে তার ডান হাত ছাড়িয়ে চোখের জল মুছে দেয়। কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, ইস, কি অবস্থা করেছিস জান। এত কষ্ট কেন দিয়েছিস তুই নিজেকে? তুই কি জানিস না আমি ব্যতীত কেউ তোকে কষ্ট দিক, তা আমি চাই না। আমি ব্যতীত কারো অধিকার নেই তোকে কষ্ট দেওয়ার, তোর নিজেরও না। তুই কি আমাকে মেরে ফেলতে চাস এভাবে? নিপুণ এপাশ ওপাশ মাথা নাড়ে, চোখ এখনো বন্ধ। হেসকে তুলতে তুলতে বলে উঠল, কষ্ট আপনিই দিয়েছেন আমাকে, অনেক কষ্ট। কথা বলেননি আমার সাথে সেদিন 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 আমি ইচ্ছে করে এমন করিনি। হুস, আমি জানি, বলতে হবে না, সব জানি আমি। নিপুণের কান্নার বেগ বাড়ে। কান্নার তোপে কথা বলতে পারছে না সে। আদ্র আলতো হাতে নিপুণের চোখের পানি মুছে দেয়, কপালে শক্ত করে চুম্বন এঁকে দেয়। একের পর এক চুম্বনের পর তা অক্ষি যুগলে এসে স্থির হয়। আস্তে আস্তে চুম্বনের সংখ্যা বাড়ে। ধীরে ধীরে আদ্রের ওষ্ঠ নামে আসে নিপুণের ললাটে। সেখানে গাঢ় প্রগাঢ় চুম্বনে স্থির হয় আদ্র। কপালে পড়ে থাকা নিপুণের চুলগুলো সরিয়ে এসে আদুরে কণ্ঠে বলে ওঠে, কাঁদে না জান, চুপ করে যা। নিপুণ কাঁদে। এত আদর এতদিন কই ছিল, এখন অসুস্থ হওয়ায় আদর উপচে পড়ছে। নিপুণের এমন বাচ্চাদের মতো কান্নায় আদ্রের মন গলে। হৃদয় গৃহায়ী কণ্ঠে বলে ওঠে, প্লিজ কাঁদে না। আচ্ছা যা, তুই সরি না, আমি সরি বলছি। ভুল আমার হয়েছে, আমার কথা শোন। কান্না করলে আরো অসুস্থ হয়ে যাবি। নিপুণ পিটপিট করে চোখ মেলে, 2-3 বার পলক ঝাপটায়। ঝাপসা লাগছে সব কেমন। কম্বলের ভেতর থেকে দুটো হাত সম্পূর্ণ বের করে আদ্রের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলে উঠল, আমি আপনার ঘরে যেতে চাই। আদ্র নিপুণের ঘাড়ের নিচে দিয়ে হাত ঢোকায়, গালের সাথে গাল ঘেঁষে বলে, এই অসুস্থ অবস্থায় আর যাওয়া লাগবে না, কাল যাবে। না না না, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। নিপুণের জেদ বেড়েছে, জ্বরটা বোধহয় বাড়ছে। নিপুণের হাত আরো দৃঢ় হয়ে আসে। সাপের মতো আদ্রের গলা পেঁচিয়ে ধরে রাখে সে। আদ্র বুঝে ঘরে না নিয়ে যাওয়া পর্যন্ত নিপুণ ছাড়বে না। উল্টো পাগলের পাগলামো আরো বাড়বে। অগত্যা কোলে তুলে সে হাঁটা দিল তার ঘরের দিকে। নিপুণের এক হাত আদ্রের কাঁধে শক্ত করে ধরে রেখেছে সে, আর এক হাত চলে গেছে শার্ট ভেদ করে আদ্রের ছাতিতে। নিপুণের অগোছালো হাত এখন অগোছালো এলোমেলো ভঙ্গিতে ঘোরাফেরা করছে আদ্রের এই সুঠাম গলিত বক্ষে। তার এমন কাজে নিরালা হাসছে আদ্র। সে বিড়বিড় করে বলে ওঠে, এই মেয়ে যদি নিজের এমন কান্দের কথা জানে, আর কোনোদিন আমার কাছে আসবে না। আদ্র নিপুণকে নিয়ে ঘরে তো চলে এসেছে, কিন্তু নিপুণকে এখন আর কোল থেকে নামাতে পারছে না সে। শক্ত করে গলা জড়িয়ে ধরে রেখেছে সে। হাটের পেছন পেছন আঁখি শিকদারও এসেছেন তার ঘরে। তিনি নিপুণকে দেখার জন্যই তার ঘরে এসেছিল।
এসে যে তাকে মেয়ের জামের সামনে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে সেটা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। তখন আদ্র সবেমাত্র নিপুণকে কোলে তুলে হাঁটা দিয়েছে নিজের রুমের দিকে। দরজা খুলতে আদ্র আঁখি শিকদারের দেখা পায়। হাঁটির কোলে নিপুণকে দেখে আঁখি শিকদারের চক্ষু চড়ক কাজ। নিপুণ সুন্দর মতো পা দোলাচ্ছে আদ্রের কোলে। তিনি কিছু বলবেন তার আগে আদ্র বলে উঠল, মেজমা, আসলে নিপুণ আমার ঘরে যেতে চাইছিল তাই। আঁখি শিকদার নিপুণের দিকে তাকায়। মেয়ে এখন তার হুঁশে নেই। তিনি নিপুণের হাতের দিকে লক্ষ্য করতে সেদিক থেকে চোখ শোনায়। আমতা আমতা করে বলে ওঠে, সমস্যা নেই, নিয়ে যাও ওকে। মেজমা, একটু হেল্প করবে? ওর ওষুধগুলো কি একটু আমার ঘরে দিয়ে যাবে? আঁখি শিকদার নিপুণের ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তুই যা, আমি নিয়ে আসছি। আদ্র চলে গেল। পেছন পেছন আঁখি শিকদার নিপুণের ওষুধগুলো নিয়ে আসলো। এখন আঁখি শিকদারের মনে হচ্ছে তার এখানে আসাই ভুল হয়েছে। মেয়ে তার জ্বরে এমন বোধ হয়েছে যে চারপাশে সবাইকে ভুলে গেছে। না হলে কোনো মেয়ে মায়ের সামনে এভাবে জামাইকে 101 চুমু খায়? তিনি ঔষধগুলো রেখে কোনো রকম কথা কাটিয়ে এখান থেকে চম্পট দেন। দোতলা থেকে চলে যান নিজের ঘরে। তাকে এত তাড়াতাড়ি আসতে দেখে জোনায়েদ শিকদার বলে ওঠে, এক্ষুনি না গেলে? এত তাড়াতাড়ি এলেছে? কি অবস্থা ওর? জ্বর কমেছে? জ্বর কমেছে কি না জানি না, তবে পাগলামি বেড়েছে। বলো কি? কি করছে ও? এমন হলে একা ফেলে আসবে কেন ওকে? জোনায়েদ শিকদারের কথা আঁখি শিকদার মুখ ভেঙচে ব্যঙ্গ করে বলে ওঠে, কি করেছে বলো? কি করেনি তোমার মেয়ে? আদ্রকে হেনস্থা করে ছেড়েছে এক্কেবারে। মাথার তার ছিঁড়ে কয়টায়। এই মেয়ে কে জানে? না হলে এই মেয়ে মায়ের সামনে এভাবে আদ্রকে চুমু খেতে পারতো? আর জোনায়েদ শিকদার আঁখি শিকদারের শেষের কথায় কেসে ওঠে। আমতা আমতা করে বলে, থাক, আর বলা লাগবে না। তাছাড়া মেয়ে জামাই তো, কিছু হবে না। তুমি আবার আদ্রের সামনে লজ্জা টজ্জা পাওনি তো? জোনায়েদ শিকদার এমন বেলাল্লাপানা কথায় আঁখি শিকদার চোখ রাঙায়। কিছু বলার প্রস্তুতি নিতেই জোনায়েদ শিকদার আবার বলে উঠল, মেয়ে আমার একদম সঠিক মানুষের হাতে পড়েছে। এখন জ্বর ফর সব ঠিক চলে যাবে। কি বলো? আঁখি শিকদার বেশ মেজাজ দেখেই বলে উঠল, সে জ্বর তো যাবেই, অন্যের মাথা খাবে না সে এখন? অন্যের হাড় মাংস কালি করে মাথা খেয়ে তাকে জ্বালিয়ে তবেই তো সুস্থ হবে। এটা তো তোমাদের বংশের ধার। আঁখি শিকদারের কথার পিঠে জোনায়েদ শিকদার আর কিছু বলে না, তবে মনে মনে বলে ওঠে, কোনো এক ব্যক্তি ঠিকই বলেছে, বউকে ভূতেও ভয় পায়। আদ্র কোনো মতে নিপুণকে কোল থেকে নামিয়েছে। তাকে বিছানায় বসিয়ে দরজাটা বন্ধ করে আবার তার কাছে এসে বসল। সে কপালে হাত দিয়ে জ্বর দেখে নিল। না, গায়ে জ্বর তেমন নেই। আদ্র নিপুণের বেশ বুসা লক্ষ্য করে। কিছু একটা ভেবে ড্রেসিং টেবিলের সামনে যায়। ড্রয়ার খুলে চিরুনি আর রাবার ব্যান্ডটা নিয়ে আবার ফেরত চলে যায় নিপুণের কাছে। দেখি, সোজা হয়ে বস। নিপুণ ভুরু কুচকে তাকায়, চোখ জোড়া পিটপিট করে পলক ঝাপটায় কয়েকবার। নিপুণের এমন তাকানোতে আদ্র ভুরু উঁচু করে ইশারা দেয়। তবে নিপুণ আদ্রের ইশারা মতো পেছন ফিরে না। উল্টে নিপুণ আদ্রের আরেকটু কাছে এসে তাকে জড়িয়ে ধরে। যেহেতু নিপুণ বসে আছে আর আদ্র দাঁড়িয়ে আছে, তাই নিপুণের মাথায় গিয়ে ঠেকে আদ্রের পেটের মধ্যভাগে। সে খুব আদর করে গাল ঘষতে থাকে আদ্রের পেটে। আদ্র আর একটু আশকারা দেয় তাকে। মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, এভাবে বিড়াল ছানার মতো এমন ঘষাঘষি করছিস কেন? সুন্দর করে বস, আমি চুলগুলো বিনুনি করে দেই। নিপুণ ডানে বামে মাথা নাড়ল, আলতো করে কামড় বসালো আদ্রের পেটে। ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, আপনি একটা হুলো বিড়াল আদ্র ভাই, আমাকে একটু ভালোবাসেন না? এখানে ভালোবাসা আবার কোথা থেকে এলো? তাহলে আমি যেভাবে বসে আছি সেভাবেই বিনুনি করে দিন। আচ্ছা, করে দিব। তবে তোর কথার লজিক আমি কিছুই বুঝতে পারছি না। এভাবে উল্টাপাল্টা বকছিস কেন? নিপুণ যে অবস্থায় বসা ছিল সে অবস্থায় বসে আছে। সামান্যটুকু নড়ছে না সে। আদ্র বেনুনি বাজছে। নিপুণ উল্টো বসায় তাকে বেনুনি করতে বেশ বেগ পেতে হচ্ছে। এলোমেলো হাতে কোনো রকম বেঁধেছে সে। নিপুণ সোজা হয়ে বসলে হয়তো আর একটু ভালো হতো। আদ্র যে চিরুনি রেখে আসবে সে ফুরসতটুকুও নিপুণ তাকে দেয় না। রাত এখন অনেক। সে জড়িয়ে ধরে বসে আছে আদ্রকে। আদ্র এখনো দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতো। সকল নীরবতা ভেঙে আদ্র বলে ওঠে, অনেক রাত হয়েছে, এবার ঘুমা যান। আমাকে ছাড়, তোর এখন ঘুমানো প্রয়োজন। নিপুণ নাক ঘষে আদ্রের পেটে। মোহনীয় কণ্ঠে ডেকে ওঠে আদ্রকে, আদ্র ভাই, হুম, আমাকে একটু আদর করে দেবেন? আদ্র নিপুণের আড়ালে ঠোঁট কামড়ে হেসে ওঠে। আওয়াজ হয় না সে হাসির। মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওঠে, আমার জান এখন অসুস্থ, তো এখন আদর করলে জান আরো অসুস্থ হয়ে যাবে। তাই আমার জান যখন সুস্থ হবে তখন অনেক আদর করে দেবো, ঠিক আছে? নিপুণ মাথা নেড়ে বলে ওঠে, অল্প একটুখানি।
আদ্র পেটের মধ্যখান থেকে নিপুণের হাত সরিয়ে হাঁটু গেড়ে বসে, দুহাত দিয়ে বেঁধে ফেলে নিপুণের গাল, শান্ত কণ্ঠে বলে ওঠে, একটুখানি আদর তো করতেই পারি, কিন্তু আদ্র আর কিছু বলতে পারল না। তার আগেই নিপুণ মুখ ভরে বমি করে দিল আদ্রের গায়ে। আদ্রের শুভ্র রঙের শার্টখানা ভিজে বিচ্ছিরি অবস্থা, গলা ঘাড়ে নিপুণের বমি লেগে একাকার। আদ্র সরে গেল না, বরং দুহাতে চেপে ধরল নিপুণের কান মাথা। নিপুণ একটু শান্ত হলে একসময় নিপুণকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল আদ্র। চোখ মুখ ধুয়ে তাকে পরিষ্কার করে বিছানায় এনে বসালো। নিপুণের মুখ পরিষ্কার করলেও জামা কাপড়ে এখনো বমি লেগে আছে। আদ্র ক্লোজেট থেকে একটা ট্রাউজার আর একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে গেল। নিপুণকে পরিষ্কার করা থেকে তার পরিষ্কার হওয়া এখন বেশি জরুরি। নিপুণের থেকে তার অবস্থা আরও নাজেহাল, সমস্ত শরীর চুপে চুপে হয়ে আছে। নিপুণকে 5 মিনিট বসার কথা বলে সে ওয়াশরুমে ঢুকে গেল। আদ্র সময় বেশি নিল না, 10 মিনিটের মাথায় বের হয়ে এলো ওয়াশরুম থেকে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে নজর দেয় নিপুণের দিকে। এক নজর তাকিয়েই তোয়ালেটা নিয়ে বারান্দায় গেল সে। 30 সেকেন্ডের মাথায় আবার ফিরে এলো সে রুমে। নিপুণের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, হলো বিড়াল উপাধিটা তো পেয়ে গেলাম, এখন জামা কাপড় পাল্টাতে গিয়ে চরিত্রহীন উপাধিটাও পেয়ে যাব। কালো রাত পার করে ধরণীতে সকাল হয়েছে, সূর্য উদিত হয়েছে সেই কখন। সূর্য ধকধকে চকচকে সোনালি আভা ছড়াচ্ছে চারদিকে। সূর্যের আলো এত উজ্জ্বল যেন পুরো বিশ্ব আজকে সোনালি রঙে স্নান করে আছে। সূর্যের তেজস্ক্রিয় আলো তার প্রভাব ছড়িয়েছে দিগন্ত জুড়ে। দেখলে মনে হবে প্রতিটি কণা আজ সোনালি আলোর রঙে রাঙা। দোতলার ঘরে ঘুমাচ্ছে 2 মানব মানবী, তবে ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। জানালা ভেদ করে সোনালি উষ্ণ রোদ মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে দেয় নিপুণ। 2-3 বার চোখে হাত দিয়ে আদ্রের দিকে ফিরে পিটপিট করে তাকায় আদ্রের পানে। পাশে আদ্রকে দেখে অবাক হয় না সে। শেষ রাতেও যখন ঘুম ভেঙেছে তখন নিজেকে আদ্রের বুকে আবিষ্কার করেছিল। তাছাড়া কাল রাতের বেশ কিছু কথা তার মনে আছে। আদ্রের মুখে সূর্যের আলো পড়ে আছে, সোনালি আলোয় আদ্রের মুখটা ঝকঝক করছে। নিপুণ কোণের উপর ভর দিয়ে মাথাটা শয্যা থেকে তুলে নেয়। হাতের উপর আলতোভাবে মাথা রেখে সে গভীর আগ্রহে আদ্রের মুখপানে তাকিয়ে থাকে। তার চোখের গভীরতায় আদ্রের প্রতি এক প্রকার মুগ্ধতা এবং প্রশান্তির আভাস দেখা যায়। এই মুহূর্তে তার মনের মধ্যে আদ্রকে ছোঁয়ার এক দারুণ অভিলাষ জাগে। তার হৃদয় যে আদ্রের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ তা তার এই অভিলাষেই বোঝা যায়। নিপুণ আস্তে করে আদ্রের কাছে আগিয়ে আসে, আলতোভাবে ছুঁয়ে দেয় আদ্রের বুড়ো। তার হাতের বিচরণ বাড়ে, আস্তে আস্তে নেমে আসে তার চোখে। মৃদু স্পর্শে চোখের পাপড়িগুলো ছুঁয়ে দিতে থাকে সে। আদ্রের স্তব্ধতা দেখে নিপুণ আর একটু সাহস পায়। মন্থর গতিতে নাকের উপর বসে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দেয়। সে আঙুলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তোদের তো দেখি বেশ সাহস, আরামসে আমার আদ্র ভাইয়ের নাকের ওপর বসে আছিস। নিপুণ চোখ মুখ কুঁচকে তাকায়। তার আঙুলে লেগে থাকা ঘামের বিন্দুগুলো কি অভিমান করলো? তারা কি আরেকটু থাকতে চেয়েছিল আদ্রের নাকের উপর? সম্ভবত তারা হয়তো আদ্রের উষ্ণতার সঙ্গে একত্র হয়ে থাকতে চেয়েছিল। নিপুণের মনে হয় এই ঘামের বিন্দুগুলোরও যেন চেতনা ছিল। তারা বোধহয় তার মতোই আদ্রের সান্নিধ্যে থেকে মুগ্ধ হয়, তাই তো বারে বারে আদ্রের নাকের ডগায় চলে আসে। নিপুণ ঝেড়ে ফেলে দেয় ঘামগুলোকে। বেশ হিংসে হচ্ছে এখন তার। ইচ্ছে করছে ভীমবার দিয়ে আদ্রের নাকটাকে ঘষে দিতে, কিন্তু কি লাভ, সেই তো আবার ঘামাবে। নিপুণ আদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আরও একটু কাছে ঘেঁষে। এবার সে অনেকটাই কাছে চলে আসে আদ্রের। একটুখানি ঝুঁকে আদ্রের মুখে কিছু একটা পরীক্ষা করতে ব্যস্ত হয় সে। ঠিক সেই মুহূর্তে একটা হ্যাঁচকা টানে তাকে ফেলে দেয় আদ্র। ডান হাত দিয়ে পেঁচিয়ে খাটের সাথে চেপে ধরে তাকে। তার ডান হাত বাম হাত দুটোই মুঠোয় পুড়ে নেয়। এক মুহূর্তের মধ্যে সে চলে যায় আদ্রের বলিষ্ঠ শরীরের নিচে। কি দেখছিলি আবার মুখে? আদ্রের ঘুমে ঘুমে ভারী নিরেট কণ্ঠ নিপুণের শিরায় শিরায় রক্ত প্রবাহ দ্রুত করে। বলিষ্ঠ মজবুত শরীরের নিচে চাপা পড়া শরীরটা রীতিমতো অবশ হয়ে আসে। ত্রস্ত কণ্ঠে বলে ওঠে, কিছু তো করছিলাম না, এমনি তীর গুনছিলাম। আচ্ছা। নিপুণ উপর নিচ মাথা দোলায়, পরপর সংকুচিত কণ্ঠে বলে ওঠে, আপনি একটু সরুন না, খুব ভারী আপনি। কথাটা বলে নিপুণ জিভ কাটে। নিপুণের কথায় আদ্র ভুরু কুচকায়। নাকের ডগায় চুমু দিয়ে তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে সে বলে উঠল, মাত্র 78 কেজি সামলাতে পারবি না তুই? তো তুই কিসের বউ আমার? শোন, ভালো করে খাওয়া দাওয়া কর। ভাবছি তুই সুস্থ হলেই বাসরটা সারবো। অসুস্থ অবস্থায় বাসর করলে আবার তুই কুলাতে পারবি না।
আদ্রের এখনো কথাই নিপুণ সজোরে চোখ বন্ধ করে। আদ্র ভাই কি কথা বলছে এইগুলো? লজ্জায় তার গলা শুকিয়ে আসছে। নিপুণের এমন অবস্থা দেখে আদ্র আবার বলে উঠল, এভাবে চোখ বন্ধ করে আছিস কেন এখন? বুঝলি, যা মানচিত্র দেখেছি কালকে, নিজেকে সামলানো বড়ই কঠিন ছিল। সবচেয়ে বড় কথা, কালকে আমি আমার ধৈর্যের সাথে আবার নতুন করে পরিচিত হয়েছি। কালকেই আদ্র কথাটা সম্পূর্ণ করতে পারে না, তার আগেই মুখ চেপে ধরে নিপুণ। তবে শক্তিতে কি সে আদ্রের সাথে পেরে উঠবে? কখনোই না। আদ্র নিপুণের হাতে কামড় বসায়, বা হাত দিয়ে ছাড়িয়ে আনে নিপুণের হাতখানা। অবিচ্ছন্ন তার দৃষ্টি, অসংলগ্ন কণ্ঠে বলে উঠল, লজ্জা লাগছে জান? নিপুণ চটজলদি আদ্রের চোখে চোখ রাখে। আদ্র ভাই আবার তাকে জান ডেকেছে। অত কিছু না ভেবেই সে উপর নিচ মাথা নাড়ায়। তার এমন সহজ স্বীকারোক্তিতে হেসে ফেলে আদ্র। আচ্ছা বেশ, তাহলে অন্য বিষয়ে কথা বলি। আমি যে তোর উপর এভাবে পড়ে আছি, কষ্ট হচ্ছে তোর? না। তাহলে বল, কটা তিল দেখলি আমার মুখে? আদ্রের এমন প্রশ্নে নিপুণ বিব্রত হয়। আমতা আমতা করে সংকুচিত কণ্ঠে বলে ওঠে, 3টে। আমার শরীরে কটা তিল আছে জানিস? নিপুণ ডানে বামে মাথা নাড়ে, অর্থাৎ সে জানে না। আমি কিন্তু জানি। নিপুণ বিড়বিড় করে বলে, এগুলো কোন ধরনের কথা? আপনার শরীর আপনি তো জানবেনই। আমি আমার কথা বলছি না, তোর কথা বলছি। নিপুণ সচকিত হয় আদ্রের কথায়, চোখ বড় বড় করে তাকায় আদ্রের পানে। নিপুণের এমন তাকানোই আদ্র ভুরু উঁচু করে মাথা নাড়ে। আদ্রের এমন রিয়াকশন দেখে নিপুণ বলে ওঠে, কি বলছেন আপনি? আদ্র একটুখানি ঝুঁকে নিপুণের নাকে নাক ঘষে, ভারী নিরেট কণ্ঠে বলে ওঠে, ছোটবেলায় কিন্তু তোর শরীরে এত তিল ছিল না। এগুলো আসলো কোথেকে? পাক্কা 10 মিনিট ধরে গুনেছি আমি। ফুল বডিতে মোট 19টা তিল আছে। আদ্রের কথায় নিপুণ হতভাগ। কি বলছে এগুলো আদ্র ভাই? জামা পাল্টে দিয়েছে মানা যায়, অধিকার আছে, কিন্তু উনি নিপুণ আনমনে হকচকিয়ে বলে ওঠে, 10 মিনিট ধরে আপনি আমার সাথে এই অপকর্মগুলো করছিলেন? নিপুণের প্রশ্নে আদ্রের ভুরু কুঁচকে আসে। ওই ওভার অ্যাক্টিং। আমি কোনো অপকর্ম করিনি, শুধু একটু দেখেছি। কি করব? বউয়ের শরীর, চোখ তো যাবেই। আর যদি অপকর্ম করতাম তাহলে তুই আমার সামনে এই অবস্থায় থাকতি। সো তাড়াতাড়ি সুস্থ হ। আমি অপকর্মগুলো করি, ভাইবের আগে ডাব্লু কে কিন্তু আমাদেরই আনতে হবে। নিপুণ অবাক হয়ে বলে, মূর্খ, ওরা আমাদের ছামাল। ধুর, তোর সাথে কথা বলাই বেকার। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। নিচে যেতে হবে না, আমি খাবার উপরেই আনছি। কথাটা বলে আদ্র নিপুণের ওপর থেকে উঠে গেল। রুম থেকে বেরোতে বেরোতে বলল, আমি ঠিক 5 মিনিটের মধ্যে আসছি। জলদি ফ্রেশ হয়ে বের হ তুই। নিপুণ এখনো শুয়ে আছে। সে ভাবছে আদ্র ভাইয়ের আজকে আবার কি হলো? এমন আচরণ, এত নির্লজ্জ কথা আগে তো কখনো বলেনি। আর এই ডাব্লু এগুলো কবে ভাবলো উনি? সময় পেরিয়েছে সপ্তাহখানেক। এই 1 সপ্তাহ খুব দ্রুতই অতিক্রম হয়েছে। দেখতে দেখতে সোহেবের বিয়ের সময় ঘনিয়ে এসেছে। শিকদার বাড়িতে এখন মেহমানের ছড়াছড়ি। অনিমা শিকদার আর আখি শিকদারের বাপের বাড়ির সবাই এসেছে। তবে আসেনি জেসমিন শিকদারের বাপের বাড়ির কেউ। আসবে কি করে? তার পরিবারে আছেই তো বাবা মা, ভাই আর ভাইয়ের বউ। তারা সবাই কানাডায় সেটেল। তারা তো আর আসতে পারবে না। সবাই যে যার কাজে কর্মে ব্যস্ত। বড়রা সবাই একসাথে আলাপ আলোচনা করছে। নিপুণের নানা নানু সেই নেই। 2 মামা মামি আর তাদের ছানাপোনারা এসেছে আজকে। আদ্রের নানা নেই, তবে নানু এসেছে। সাথে এসেছে তার মামা মামি। আদ্রের মামা একটাই, তবে আদ্রের মামাতো ভাই বোন 5 জন। এ নিয়ে লং একটা স্টোরি আছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষ সবাই একসাথে বসে আলাপ আলোচনা করছে। মহিলারা একসাথে বসা, সব কাজিন গোষ্ঠীও একসাথে আছে। তাদের কথার মাঝে ইনায়া আর ইলোরা বলে উঠল, সোহেব ভাইয়ের বিয়েটা কিন্তু বেশ জাঁকজমকভাবে করতে হবে। দীপুফুর বিয়েতে কত প্ল্যান ছিল, একটাও তো করতে পারলাম না। ইনায়া আর ইলোরা হলো নিপুণ বড় মামার মেয়ে। তারা যমজ, সবেমাত্র কলেজে উঠেছে। ছোট মামার 1 মেয়ে 1 ছেলে, সানজি আর সাদ। সানজি এবার 10ম শ্রেণীতে পড়ে আর সাদ 8ম শ্রেণীতে। ইনায়া আর ইলোরার কথা শেষ হতেই সানজি তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, একবার নিপু আপু বলেছিল দোলার জুতো চুরি করতে আমাদের সাহায্য করবে। পরে যা মাল করি পাবে সব 50-50 ভাগ হবে। সানজির কথায় সবাই হেসে ওঠে। নিপুণ ঠোঁট কামড়ে মনে করার চেষ্টা করে কবে না কবে ওদের সাথে এই কথা বলেছে। সে ভুলে খেয়ে ফেলেছে, আর ওরা কিনা এখনো মনে রেখে দিয়েছে। সবাই বিভিন্ন কথাতে মজেছে। আদ্রের নানু বয়স্ক মানুষ, বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবেন না। তিনি অনিমা শিকদারের দিকে তাকিয়ে বললেন,
হ্যাঁ রে অনি, আমার আদর কই, সে কখন দেখছি। অনিমা শিকদার উঠে এসে জাহানারা বেগমকে ধরলেন। আম্মা, আদ্র তো ওই দিকে আছে মনে হয়, আপনি ঘরে যাবেন, আমাদের বসে থাকতে কষ্ট হচ্ছে। কষ্ট তো একটু হইতাছে। আড্ডার গ্রুপ থেকে উঠে আসলো ইমন আর রুমা, জাহানারা বেগমকে ধরে বলল, চলো দাদু, তোমাকে ঘরে পৌঁছে দেই। না লাগবো না, তোরা বৈশাখ কথা ক সবার লগে, কতদিন পর কত এক লগে হইছ সবগুলা। আমি বরং আমার আদরের বউয়ের লগেই যাই। ইমন, রোমা, মনিকা, ট্রিনা, মুস্তফা আড্ডির একমাত্র মামা অনির্বাণ করিমের বংশধর। একটা ছেলের আশায় বাচ্চার সংখ্যা গড়িয়েছে 5তে। মুস্তফা সবচেয়ে ছোট, বয়স হবে 7। বেশ দুষ্টু হলেও আড্ডের সামনে ভেজা বেড়াল। যখন থেকে শুনেছে আড্ডু বিয়ে করেছে তখন থেকে তার ছটফটানি দ্বিগুণ হয়েছে। জাহানারা বেগম নিপুণের দিকে তাকিয়ে বলল, কি গো মেয়ে, তুমি আমাকে ঘরে দিয়ে আসতে পারবে তো? আমি কিন্তু তোমার সাথেই থাকবো, সমস্যা নেই তো তোমার? অবশ্য থাকনের কথা, সতীনের লগে কে থাকতে চায়? নিপুণ চোখ তুলে চায় জাহানারা বেগমের দিকে। বেশ সুন্দরী তিনি, বয়স হয়েছে তাও এত সৌন্দর্য, না জানি যৌবনকালে কত সুন্দরী ছিলেন তিনি। নিপুণ আস্তে করে বলে উঠল, পারবো নানু, আপনি আমার সাথে থাকলে আমার কোনো সমস্যা নেই। অনিমা শিকদার হাত নেড়ে বলে উঠল, আম্মা, ও তো উপরের ঘরে থাকে, আপনি উঠতে নামতে গেলে তো আপনার শ্বাস বেড়ে যাবে। রাগ তোর শ্বাস, আমি তোমার ঘরেই থাকবো গো নাতবো, শ্বাস উঠলে উঠুকা। অগত্যা জাহানারা বেগমকে উপরে নিপুণকেই নিয়ে যেতে হলো। আজকে তার ঠিকানা জাহানারা বেগমের সাথে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে আদ্রকে খোঁজে, চারদিকে চোখ বোলায়, কিন্তু আদ্র কোনো আড্ডের টিকিটটাও খুঁজে পেল না সে। সকালেই তো বলল রাতে রেডি হয়ে থাকতে। সে যদি রাতে জাহানারা বেগমের সাথে থাকে তাহলে আদ্রের সাথে যাবে কিভাবে? কথাটা তো আদ্রকে জানানো প্রয়োজন, কিন্তু এই ছেলে আছে কোথায়? নিপুণ বেশ উদাস ভঙ্গিতেই বসে আছে, পাশে বসে গল্প করছে জাহানারা বেগম। নিপুণের যে তার কথায় মন নেই তিনি তা বুঝতে পেরে বলে উঠল, কিরে নাতবো, মন কোন দিকে তোর? আমার কথা শুনতাছস? নিপুণ আমতা আমতা করে বলে উঠল, নানু শুনছি তো, মন এখানে আছে, তুমি বলো না। জাহানারা বেগম মাথা নেড়ে বলে ওঠে, মন যে আমার আদরের দাদু ভাইয়ের কাছে, ওইটা আমি খুব ভালো কইরাই জানি। নিপুণ চোখ বড় বড় করে মাথা নাড়ে। শুন, আমার আদরের দাদু ভাইয়ের কিন্তু মাথা খুব গরম থাকে সব সময়, তবে মনটা খুবই ভালো। কোনো কাম দিলে মন লাগাইয়া কইরা করবি। কাম যদি হ্যার কথা মতো না হয় তা হইলে মেজাজ সারাদিন আকাশের উপরে থাকে, একদম হ্যার নানার মতো। নিপুণ মনে মনে বলে ওঠে, আপনাকে কি করে বলি, আজকে তো আমাকেও একটা কাজ দিছে, না জানি আমার কি হয়। নির্ঘাত আজকে আমাকে থাপড়িয়ে গালের দাঁত সবগুলো ফেলে দেবে। তরে একটা কথা কই, শুনবি? কি কথা নানু? আমার আর আদরের নানার বিয়ের কথা। কেমনে বিয়া হয়েছিল শুনবি? নিপুণ অবাক হয়ে বলে, শুনবো, কিন্তু কোনো কাহিনী আছে নাকি? তো নয় তো কি? জাহানারা বেগম বেশ লজ্জা লজ্জা ভাব করে বলল, আমি তখন মাত্র ক্লাস 8-এ পড়ি, ওই সময় যেমন পড়ালেখা আর কি। আদ্রের নানার তখন পড়ালেখা শেষ, চাকরি খুঁজতেছে। খুব ভালো ছাত্র ছিলেন বলে চাকরিও হয়ে যায় তাড়াতাড়ি। পাশাপাশি গ্রামে থাকি, তখন আমারে দেখা পাগল হয় তিনি। এই বুইরা বেড়ার প্রেমে আমিও পড়ছিলাম, বুঝছস? আদ্রের নানা আমার থেকে গনায় গনায় 18 বছরের বড়। নিপুণ অবাক হয়ে বলে, 18 বছর? তারপর তোমাদের বিয়ে হয়েছিল কি করে? জাহানারা বেগম মুস্কি হেসে বলে, তোদের মতো করে। নিপুণ অবাক হয়। জাহানারা বেগম আবার বলে ওঠে, আদ্রের নানার সাথে আমি বেশ কয়েকবারই কথা কইছি লুকাইয়া লুকাইয়া। ওনার লগে কথা কইলে আমার ভালোই লাগতো, শান্তি শান্তি লাগতো। কিন্তু তখন আব্বাই আমার বিয়া ঠিক কইরা ফেলছিল। এত অল্প বয়সে? ধুর মাইয়া, অল্প বয়সে কি, ওই সময় বিয়া এই বয়সেই দিত। বিয়ার খবর চল্লা যায় আদ্রের নানার কাছে। আরে আমারে খবর দিয়া আনাইয়া কি যে উত্তম মধ্যম দিছিল আমার আজন্মকাল মনে থাকবো। ওই দিনই আমারে লইয়া কাজী অফিসে গিয়া বিয়া করে।
নিপুণ আনমনে বলে ওঠে, নানাজান তো দেখি আদ্র ভাইয়ের মতোই পাগলা। আপনারও কি উত্তম মাধ্যম দিছিল? তারপর তোমার বাবা মানলো কিভাবে? নিপুণের কথায় জাহানারা বেগম হেসে ওঠে। বললাম না, নানার স্বভাব পাইছে, পাগলা তো এতটুকু হইবই। কথাটা বলে তিনি আবার বলে উঠল, আব্বা প্রথমে আমাদের বিয়ে মানে নাই, কিন্তু ওনার পরিবারের লোক আমাদের মতামত তুইলা রাখছিল। শ্বশুর বাড়ি মনেই হইতে দেয় নাই। সময়ের লগে লগে ওনার চাকরি বড় হইছে। আমার কোলে অনিমা আইছে। অনিমা আগুনের পরেই আব্বা একদিন হুট কইরা আইসা উঠছে নাতিন রে দেহনের লাইগা। সব মিটমাট কইরা মাইনা নিছে সব। মোটা সোনার চেইন দিয়া অনিমার মুখ দেখছিল। নিপুণ অবাক হয়ে শোনে জাহানারা বেগমের কথা। মনে মনে আফসোস লাগে, ইস, নানাজান যদি এখন বেঁচে থাকতো। একসময় তার মনে হয় কেউই তো পৃথিবীতে চিরকাল থাকবে না। আজ নানাজান নেই, কাল নানুও থাকবে না, একসময় তারাও থাকবে না। বাবা মা, বড় আব্বু, চাচু চাচি কেউই না। সে তার আদ্র ভাই, তারাও তো থাকবে না চিরকাল। সবাইকে একসময় না একসময় চলে যেতেই হবে। নিপুণের মন ভার হয়ে আসে। মনে মনে বলে ওঠে, আল্লাহ যাতে তার আদ্র ভাইয়ের আগে তার নিঃশ্বাস বন্ধ করে, তা না হলে এই পৃথিবীতে তার শ্বাস ফেলা কষ্টকর হয়ে যাবে। তার মাথায় যত চুল আছে আদ্র ভাইয়ের হায়াতও যাতে এত হয়। এভাবেই কেটে গেল সময়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তো সন্ধ্যা গড়িয়ে রাত। সারাটা সময় নিপুণ জাহানারা বেগমের সাথে গল্প করে পার করেছে। মাঝে দিয়ে সন্ধ্যায় নিচে নেমে সবার সাথে চায়ের আড্ডায় সামিল হয়েছিল। সবার সাথে বেশ জমিয়ে খোশ গল্প করেছিল সে। মাঝে মধ্যে আড্ডকেও খুঁজেছে, কিন্তু পায়নি। না পেয়েছে আড্ডকে, না পেয়েছে সোহেবকে। ইমন আর রুমা বেশ ফ্রেন্ডলি। তারা আড্ডের বয়সে ছোট হলেও নিপুণের থেকে বয়সে ঢের বড়। কম করে 3 থেকে 4 বছরের বড় তো হবে, কিন্তু তারা নিপুণকে ভাবে বলে সম্বোধন করায় সে লজ্জায় অস্থির। এভাবে বয়সে বড় কেউ ভাবে বললে লজ্জা তো লাগবেই। নিপুণ যখন ইমন আর রুমাকে বলল, আপু, আমাকে প্লিজ ভাবি বলবেন না। আমি তো আপনাদের বয়সে ছোট, তাই না? নাম ধরেই ডাকবেন প্লিজ। নিপুণের এমন কথা ইমন সরাসরি না করে দেয়। বলে ওঠে, তুমি আমাদের বয়সে ছোট হও বা বড়, সম্পর্কে আমাদের বড় ভাইয়ের বউ, তাই ভাবি ডাকা মাস্ট। তাছাড়া তোমাকে নাম ধরে ডাকলে আদ্র ভাই আমাদের গদ্দান নেবে। নিপুণকে তাদের কথা শুনতে হলো। সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর সিদ্ধান্ত হলো সবাই ছাদে বসবে, গানের কলি খেলবে। নিপুণও তাদের সাথে যোগ দিল, তবে ভুলতে পারল না আদ্রের কথা। এভাবে লাপাত্তা হয়ে কোথায় গেল। কাল সোহেবের গায়ে হলুদ, এজন্য বাড়িটাকে বিকেল থেকেই লাইটিং করেছে। ছাদে এখন ভরপুর আলো, এমন এক কোনাও বাকি নেই যেখানে লাইটিং হয়নি। লাল নীল সাদা হলুদ রঙের মরিচবাতিগুলো আলো ছড়াচ্ছে চারদিকে। ইমন গিয়ে সব লাইট অফ করে শুধু হলুদ রঙের লাইটগুলো জ্বালিয়ে রাখলো। খেলার সময় এত বেশি আলো ভালো লাগবে না। নিপুণ আর ইনায়া মাদুর বিছিয়ে দিল মেঝেতে। সবাই বসলো সেখানে টিম হয়ে। নিপুণ, ইনায়া, ইলোরা, ইমন আর সাদ এক টিমে, সানভি, মনিকা, ত্রিনা, মুস্তফা এক টিমে। তাদের টিমটা একটু দুর্বল হওয়ার ইভা আর ইভানকেও তাদের টিমে দেওয়া হয়। তবে ইভা আর ইভান ছোট হলেও তাদের ঝুলিতে অনেক গানই আছে। টিম 1 হলো নিপুণদের টিম, আর টিম 2 হলো সানভিদের টিম। খেলা শুরু হলো। প্রথমে গান চাললো টিম 2। তারা বলল মদিয়ে গান গাইতে। অক্ষর বলার 5 সেকেন্ডের মাথায় গান শুরু করতে হবে। তাদের গানের মাঝে ইমন গেয়ে উঠল, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তাকে ধরিবার পরিপন অকারণ, মায়া বন বিহারিণী। সবাই হাততালি দিয়ে উঠল। টিম 1 চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠল, এবার তোমরা 9 দিয়ে বলবে। নিপুণ কাউন্ট শুরু করার মধ্যে মুস্তফা চিল্লিয়ে চিল্লিয়ে গেয়ে উঠল, নাম জানে না তোর আর রাত জানে না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। নিপুণ অবাক হয়ে বসে আছে। এই 7 বছরের ছেলে এই গান কিভাবে শিখলো?
তাও নির্ভুল। মুখ বন্ধ করো, এদের টিমে স্ট্রং পার্সনরা আছে। মুস্তফা জিতের বিশাল ফ্যান। নিপুণ ইমনের দিকে তাকিয়ে বলল, এমন হলে তো খেলায় জিতা যাবে না। তাই তারা বুদ্ধি করে খেলার মাঝে কিছু বিষয় চেঞ্জ করলো। গানের শেষ অক্ষর দিয়ে আর খেলবে না, তারা নিজেরাই একটা অক্ষর দিবে, সে অক্ষর দিয়েই গান গাইতে হবে। দুই টিমের জন্যই এটা প্রযোজ্য। সবাই তাদের কথায় সহমত প্রকাশ করলো। এবার টিম 2 বলল, তাহলে তোমরা এ দিয়ে গান ধরো। তাদের দেওয়া মাত্র নিপুণ গান ধরল। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। নিপুণ গান শেষ করতেই হাততালির আওয়াজ আসে। নিপুণ সে আওয়াজ অনুসরণ করে তাকাতেই দেখতে পায় আদ্রকে। আদ্র ছাদের দরজায় হেলান দিয়ে তালি বাজাচ্ছে। সাথে দাঁড়িয়ে আছে সোহাইব। এই মুহূর্তে নিপুণ আদ্রকে দেখে বেশ অবাক হয়, তাও ছাদে। আদ্র হাতে তালি দিতে দিতে বলে, এত ভালো গান তুই কবে শিখলি? নিপুণ কিছু বলার আগে ইমন বলে ওঠে, কেমন আছো ভাইয়া? কেমন আছেন শোয়েব ভাই? জি ভালো, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাইয়া। ইমন আবার আদ্রর দিকে তাকিয়ে বলল, সারাদিন কই ছিলে? এসেছি ধরে তোমার দেখা নেই। মেহমান দাওয়াত দিয়ে কেউ এভাবে চলে যায়? দাদু কতবার তোমাকে দেখতে চেয়েছে। আদ্র নিপুণের দিকে তাকিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলে, আমি না থাকলেও আমার বউ তো ছিল, সেবা যত্ন করেনি? আদ্র নিপুণের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে, সেবা যত্ন করিসনি? তুমি ওকে বলছো কেন? ও ছিল বলেই তো আমাদের ভালো লাগছে, না হলে তো বোরিংই হতাম। আচ্ছা, এখানে এসেছো যেহেতু আমাদের সাথে গানের কলি ধরো। শোয়েব ভাই আপনিও খেলেন। আদ্র আর সোহেব আশায় 2 দল তাদের নিয়ে টানাটানি লেগেছে। কে আদ্রকে নেবে আর কে সোহেবকে নেবে। আদ্র সাপ সাপ বলে দিয়েছে, পুষি ক্যাট যেখানে হুলো বিড়াল সেখানে। আর এ কথা কেউ বুঝতে না পারলেও নিপুণ ঠিকই বুঝতে পেরেছে। লজ্জায় লাল নীলও হয়েছে সে। আদ্র ছাড়া তার এই লজ্জামাখা মুখ কেউই নিখুঁতভাবে খেয়াল করলো না। অবশেষে আদ্র গেল নিপুণদের টিমে আর সোহেব গেল সানবিদের টিমে। 2 দল ভালো খেলছে, কিন্তু নিপুণ মনোযোগ দিতে পারছে না খেলায়। সে এমনিতেই সাইডে বসেছে, আর আদ্র বসেছে তার পাশে। শুধু কি বসেছে, বসে বসে তাকে চালাচ্ছে। আদ্রের হিমশীতল হাত এখন নিপুণের কোমরে বিচরণ করছে, আর নিপুণ বাইং মাছের মতো মোস্টামুষ্টি করছে, তবে তার সবার চোখের আড়ালে। এত ছটফট করছিস কেন জান? নিপুণ আস্তে আস্তে বলে ওঠে, আপনি হাতটা সরান, আমি খেলায় মনোযোগ দিতে পারছি না। জান তুই খেলায় মনোযোগ দে, আমার হাত নিজের কাজ করছে। ডোন্ট ডিস্টার্ব মাই হ্যান্ড। নিপুণ সবার দিকে তাকায়, তারপর আদ্রের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আল্লাহ, এই ছেলেকে কিভাবে বানিয়েছে! সবার সামনে কি কুল ভাবে আছে, মনে হচ্ছে যেন ওনার থেকে ইনোসেন্ট আর কেউ নেই। হতচ্ছাড়াটা যে একটা বিটকেল, ওটা তো কেউই জানে না। খেলার এক মুহূর্তে টিম 2 বলল, এবার তোমরা দিয়ে গাইবে বলেই কাউন্ট করা শুরু করলো। এমন এবার নিপুণ আর আদ্রকে ডাকলো, তোমরা কিছু বলো, আমরা তো হেরে যাব। দিয়ে তো আমি সব গান গেয়ে ফেলেছি, আর তো কিছুই মনে পড়ছে না। প্লিজ কিছু একটা গেয়ে দাও। নিপুণ ছটফট করে ওঠে। একদিকে সে গান মনে করতে পারছে না, অন্যদিকে আদ্রের হাতের বিচরণ বাড়ে। একসময় আদ্র নিপুণকে কোলে নিয়ে গেয়ে ওঠে, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব, হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব। আদ্রের গান শেষ হওয়ার সাথে সাথে সবাই চিল্লিয়ে ওঠে। আদ্রের এমন হুট করে কোলে নেওয়ায় নিপুণ হতবাক হওয়ার সাথে সাথে বেশ লজ্জাও পেয়েছে। ঠাস করে মাথাটা আদ্রের বুকের একপাশে গুজেছে। সে এখন কিছুতেই এই মুখ কাউকে দেখাবে না। আদ্র নিপুণের দিকে একবার তাকায়, তারপর সবার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমরা সবাই এনজয় করো, আমরা দুজন একটু বের হব। সো বাই এভরিবডি। রুমা উৎসুক কণ্ঠে বলে উঠল, কোথায় যাবে ভাইয়া? আদ্র নিপুণের দিকে তাকিয়ে বাঁকা হাসল, অতঃপর বলে উঠল, খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছে দুজনের। কথাটা বলে আদ্র আর থামে না। নিপুণকে কোলে নিয়েই হাঁটা দেয় নিজের কক্ষের দিকে। শহরে ব্যস্ততম রাস্তা ছাড়িয়ে গাড়ি ছুটছে এক শান্ত নীরব রাস্তায়। রাত সবেমাত্র 9টা বাজে। যে যার গন্তব্যে ছুটছে, কেউ পায়ে হেঁটে অথবা কেউ গাড়ি করে। নিপুণ বুঝতে পারছে না আদ্র ঠিক কোথায় যাচ্ছে।
এই নিয়ে তাকে 5-10 বার জিজ্ঞেস করে ফেলেছে আসলে তারা যাচ্ছে কোথায়, কিন্তু আদ্র তো আদ্রই, মুখে কুলো পেটে আছে। অবশ্য আদ্র বের হওয়ার সময় বড় মাকে বলে এসেছে যে কাজে যাচ্ছে, ফিরতে লেট হবে, আজকে নাও ফিরতে পারে, ডিনারে যাতে তাদের অপেক্ষা না করা হয়। আদ্র এও বলেছিল ফিরতে লেট হলে যেন বড় মা অপেক্ষা না করে, ওনার কাছে সদর দরজার ডুপ্লিকেট চাবি আছে। আদ্রের কথায় অনিমা শিকদার বেশ বুঝতে ছেলে তা বউয়ের সাথে একটু সময় কাটাতে চায়, তিনিও তো তাই চাই, সময় কাটাক দুটোতে একটু, এতে করে মিলমিশ হবে দুটোর। আদ্র যাওয়ার সময় অবশ্য নানুর সাথে দেখা করেছে। নানু যে আদ্র ভাইকে দেখতে কতগুলো চুমু দিয়েছে তা গণনা করা মুশকিল ছিল। তারা বেশ অনেকক্ষণ কথা বলেছে। তিনি যে আদ্র ভাইকে বেশ খুশি তা ওনার উচ্ছ্বসিত মুখ দেখে বুঝতে পেরেছে নিপুণ। কথার এক সময় নানু বলে ওঠে, নানু ভাই, আমি যতদিন আসি তোমার বউ কিন্তু ততদিন আমার কাছে থাকতে পারবে তো বউ ছাড়া? নানুর এই কথায় আদ্র ভাইয়ের মুখটা দেখার মতো ছিল। তিনি মুখে কিছু না বললেও মুখের ভঙ্গি পরিবর্তন হয়েছিল অনেকখানি, দেখেই বোঝা যাচ্ছিল খুব করে ফাটছে ভিতরে ভিতরে। নানু বয়স্ক মানুষ, রাতের বেলা খাবার শেষে তার ওষুধ আছে, ওষুধ খেলে আর তার হুঁশ থাকে না, বেশ জলদি ঘুমিয়ে পড়েন। তিনি একবার ঘুমিয়ে গেলে পাশে কে ঘুমিয়েছে থোড়ি না বুঝতে পারবেন। আদ্র ভাই নানুর সাথে কথা শেষ করে বের হয়ে আসেন কক্ষ থেকে। ইমন আর রুমাকে ওনার সাথে আসার ইশারা দেন। তারা দুজন বাহিরে আসতেই তিনি বলে ওঠেন, আজকে রাতে তোরা দুজন নানুর কাছে থাক, আমরা একটু বের হচ্ছি। ইমন সুন্দর মতো আদ্রের কথা মেনে নিল, রুমা মানেনি। সে আদ্রের দিকে তাকিয়ে বুড়ো নাড়াতে নাড়াতে বলল, সে তোমরা বের হও, কিন্তু আমরা তোমার কথা শুনলেই কি পাবো? কি হচ্ছে কি রুমা? তুই চুপ কর আপু। ইমন ধমকে ওঠে রুমাকে। রুমা আবার আদ্রের দিকে তাকিয়ে বলল, আমরা যে তোমার কাজ করে দেব তার জন্য কিছু পাবো না? আদ্র পূর্ণ দৃষ্টি মেলে রুমার দিকে তাকায়। কত চাই? রুমা দাঁত কেলিয়ে বলল, বেশি না, 5 থেকে 10,000 টাকা দিলেই হবে। ইমনের কাশি উঠে যায়। আদ্র একবার ইমনের দিকে তাকায়, ফের রুমার দিকে তাকিয়ে বলে, রনক কে রে? রুমার হাসি বন্ধ হয়ে যায়। ইমন সন্দিহান দৃষ্টিতে রুমার দিকে চায়। রুমা ভয় পেলেও তা প্রকাশ করে না, বরং বেশ সাহসের সাথে বলে ওঠে, রনক আমার এপি ফ্রেন্ড, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, এখন একটা ভালো চাকরি করছে। রুমা একটুখানি আমতা আমতা করে আবার বলে, ঠিক আছে, দাদুর কাছেই থাকবো, তবে 5,000 টাকা মাস্ট দিতেই হবে। আদ্র 10,000 দিতেও প্রস্তুত ছিল আজকে, তবে রুমাকে একটু বাজিয়ে দেখলো মাঝখান দিয়ে, যা বোঝার তা সে বুঝে গেছে। সে বের হওয়ার সময় রুমাকে 10,000 টাকাই দেয়, তবে দেওয়ার সময় আলাদা করে বলে, প্রেম করার সময় একটু খোঁজ খবর নিয়ে প্রেম করবি না? তো রনক তো আমার 2 ক্লাস জুনিয়র অ্যান্ড ইন্টার্নশিপ করছে আমাদের অফিস থেকেই, আমি খুব ভালো করে চিনি ওকে, আমার কথা বলিস, খুব ভালো করে চিনিয়ে যাবে। রুমা আদ্রের কথাই অবাকের চরম সীমানায়। সে তখন অবাক হয়ে শুধু বলেছে, ভাইয়া প্লিজ কাউকে বলো না, এই নাও তোমার টাকা, আমার লাগবে না, প্লিজ আব্বুকে বলো না। আদ্র টাকা নেয় না, তবে রুমাকে আশ্বাস দেয় যে সে কাউকে বলবে না, তবে সবকিছু যেন লিমিটের মধ্যে থাকে। রুমা আদ্রের কথায় হে হো হ্যাঁ মিলায়, তবে মনে মনে রনককে বলে ওঠে, রনকের বাচ্চা রনক, তুই আমাকে একবার বললি না তুই ভাইয়ের পরিচিত, হতচ্ছাড়া তোর আজকে হচ্ছে। 40 মিনিটের মতো ড্রাইভ করে আদ্র গাড়ি থামায় একটি ডুপ্লেক্স বাড়ির সামনে। বাইরে গোল করে বাউন্ডারি করা। নিপুণ নেম প্লেটে বাড়ির নাম দেখতে পায়। লাইটের আলোয় বড় কালো রঙের অক্ষরে বাগান বিলাসের বাগান বাড়ি লেখাটা জলজল করছে। বাড়ির সামনে এসে হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দেয়। বাড়ির সামনে আসতেই আদ্র নিপুণকে ইশারা করে গাড়ি থেকে নামার জন্য। নিপুণ গাড়ি থেকে নেমে সামনে তাকায়। পরনে তার বাড়ির সাদামাটা সালোয়ার কামিজ। নিপুণের নিজের দিকে খেয়াল নেই, সে এখন সামনে দাঁড়িয়ে থাকা বাড়িটা দেখছে। বিশাল জায়গা দখল করে ডুপ্লেক্স বাড়িটা যেন তার সৌন্দর্য ছড়াচ্ছে চারদিকে। নিপুণকে আরও বেশি মুগ্ধ করে বাড়ির চারপাশে লাগানো রং বেরঙের বাগানবিলাস গাছগুলো। গোলাপি, সাদা, হলুদে যেন এক বাগানবিলাসের রাজ্য। আদ্র নিপুণের এই অবাক হওয়ার কারণ জানে। সে মুচকি হাসে। পছন্দ হয়েছে? নিপুণ বাড়িটা থেকে চোখ সরিয়ে আদ্রের দিকে তাকায়। আলতো আলতো পায়ে কাছে এসে জড়িয়ে ধরে আদ্রর হাত। আদ্রের পেশিবহুল হাতে মাথা রেখে বলে, আপনি কিভাবে জানলেন আমার এমন একটা বাড়ির শখ? আমি তো আপনাকে বলিনি। আদ্র সময় ব্যয় করে না, তার প্রেয়সী নিজ ইচ্ছায় তাকে জড়িয়ে ধরেছে। সে বুঝি ধরবে না? আদ্র নিপুণের থেকে হাত ছাড়িয়ে তাকে কাছে টেনে নেয়। তার পেশিবহুল হাতের মাঝখানে নিয়ে নেয় তার ছোট্ট শরীরটা। জেনেছি তো অনেক আগে, কিভাবে সেটা কি বলতেই হবে? নিপুণ হালকা করে বলে,
আদ্র নিপুণের মাথায় ঠোঁট ছোঁয়ায়। পরে বলবো জান, চল ঘরে যাই। নিপুণ অলরেডি সবগুলো রুম চক্কর কেটে ফেলেছে, শুধু দোতলার একটি ঘর বাদে। ওই ঘরটা দেখার বেশ আগ্রহ তার মধ্যে। কথায় আছে না, অজানাকে জানার আগ্রহ সবসময় বেশি থাকে, তারও হয়েছে এই দশা। ইতোমধ্যে কয়েকবার আড্ডের কাছে এসে নিয়ে বিনিয়ে বলে গেছে তালাটা খুলে দেওয়ার জন্য। তার এমন কথায় আড্ডু শুধু মুখ চিপে চিপে হেসেছে। নিপুণ বুঝতে পারে না তালা খোলার সাথে এভাবে হাসার কি আছে, শুধুমাত্র রুমটাই তো দেখতে চেয়েছে একটু। নিপুণ বাইরে থেকে বুঝেছে রুমটা বেশ বড়, দুটো রুমের জায়গা নিয়ে আছে একেবারে। এমন একটা বড় রুমে ঢোকার জন্য বুঝি কৌতূহল হবে না। নিপুণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। পেছন থেকে হুট করে আদ্র এসে তাকে জড়িয়ে ধরে। আদ্র তার ধারালো থুতনি রাখে নিপুণের কাঁধে। আদ্রের সদ্য ওঠা দাঁড়িয়ে সূচের মতো লাগে নিপুণের কাছে। এগুলো যেন প্রতি সংঘর্ষে বিঁধে যায় নিপুণের চামড়া ভেদ করে। আদ্র ঘাড় কাত করে কয়েকটা চুমু খায় নিপুণের কানের গোড়ায়। কানের লতিতে চুমু খাওয়ার সাথে সাথে নিপুণ নড়ে চড়ে ওঠে। আদ্র ভাই আরও আগেও এমন স্পর্শ করেছে, কিন্তু এমন স্পর্শ যে সে নিতে পারে না। শরীর অবশ হয়ে যায় তার, মনের মধ্যে ভূমিকম্প হয়, সব ভেঙে চুড়ে যায়। যতই স্ট্রং থাকার চেষ্টা করুক কেন যেন সারা অঙ্গে কাঁপন ওঠে তার, গলা শুকিয়ে কাটকাট হয়ে যায়। আড্ডু ভাই কি জানে ওনার এমন ছোট্ট স্পর্শে তার কি অবস্থা হয়? সে যে কোনো এক অচেনা গহ্বরে বিলীন হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাকে আড্ডু ভাই জানে? কি ভাবছিস জান? নিপুণের ধ্যান ভাঙে, এক হাতে এনে আড্রের গালে রাখে, আলতো করে তার গাল ঘষে বলে ওঠে, আপনার দাড়িগুলো খুব ধারালো, আমার গলা ছুলে যাচ্ছে। আদ্র তড়িৎ বেগে মাথা ওঠে নিপুণের কাঁধ থেকে, তবে কোমর ছাড়ে না। এভাবেই বলে ওঠে, কি বলিস, আবার শেভ করে ফেলবো নাকি? নিপুণ তড়িঘড়ি করে বলে ওঠে, না না না, আপনাকে এইভাবেই ভালো লাগে। আদ্র সন্ধিয়ান দৃষ্টিতে নিপুণের দিকে তাকালে সে আবার বলে ওঠে, সত্যি? আদ্র এবার বলে, তোকে একটা জিনিস দেখাবো, তুই না ওই রুমটা দেখতে চেয়েছিস? নিপুণ মাথা নেড়ে ওঠে, অর্থাৎ সে ওই রুমখানা দেখতে এক পায়ে খাড়া। আদ্র নিপুণের হাত ধরে হাঁটা লাগায় রুমের দিকে। যত সামনে যাচ্ছে আদ্রের মুখে হাসি তত বৃদ্ধি পাচ্ছে। নিপুণ দাঁড়িয়ে আছে বিশাল রুমের দরজার সামনে। সামনে রুমের এমন অবস্থা দেখে তার বুকের ধুকপুকানি বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। বিশাল সাইজের রুমটায় বেশি কিছু নেই, একটা বড় সাইজের আধুনিক খাট, ক্লোজেট, ড্রেসিং টেবিল, কর্নার ল্যাম্প আর ছোট একটা ডিভান। তাও যেন আরও ঢের জায়গা রয়েছে এই ঘরে। তবে এত কিছু দেখে নিপুণ অবাক নয়। নিপুণ অবাক হয়েছে রুমের ডেকোরেশন দেখে। নিপুণ ধীর পায়ে রুমের ভিতরে ঢুকে। বিশাল খাটটা সাদা রঙের চাদরে মোড়ানো। সাদা রঙের চাদরে উপরে টকটকে লাল রঙের গোলাপের পাপড়ি, গুটি গুটি অক্ষরে লেখা, ওয়েলকাম জান। নিপুণের বুকের ধুকপুকানি বাড়ে। পুরো ঘরটা ফুলের গন্ধে মামা করছে। ছোট টি টেবিলের উপরে, ড্রেসিং টেবিলের উপরে লাল গোলাপ আর রজনীগন্ধা ফুলে সুসজ্জিত ফেলার ভাষাগুলো স্থান পেয়েছে। নিপুণ কাপা কাপা হাত পা নিয়ে আড্ডের দিকে তাকায়, গলা শুকিয়ে গেছে তার। এগুলো কি আদ্র ভাই, এগুলো কি আদ্র ভাই? আদ্র উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে নিপুণের দিকে। নিপুণের যে এই মুহূর্তে নাক মুখ ঘেমে একাকার, সেই জিনিসটা উপভোগ করছে। তার কেন জানি এই নিপুণকে দেখে ভালো লাগছে। সে দ্রুত পায়ে এগিয়ে নিপুণকে জড়িয়ে ধরে। নিপুণ আড্ডের বুকে ধক ধক আওয়াজ শুনতে পায়, উপলব্ধি করে নিপুণের মতোই সেও যে এক সমুদ্রের অতল গহ্বরে আশ্রে পড়েছে তা বুঝতে পারে নিপুণ। আদ্র টালমাটাল, কথা আসতে চাচ্ছে না মুখে। এ জড়তা কেন হঠাৎ করে? সে তো এমন না। প্রিয়তমাকে কাছে পাওয়ায় অভিলাষে কি এমন টালমাটাল সে? আসলেই কি এমন হয়? নিপুণ বুঝতে পারে আদ্র কি চায়, কি করে ফিরিয়ে দিবে সে। একবার তো ফিরিয়ে দিয়েছিল সে, আর কি করে দিবে? নিপুণ মনে মনে নিজেকে স্থির করে, আজকে সে পিছুপা হবে না, তাতে তার যত কষ্টই হোক না কেন। কাপা কাপা হাতে সেও আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে, হাত বুলিয়ে শান্ত করতে চায় আদ্রকে। নিপুণের এমন আহ্লাদে হয়তো আদ্র একটু শান্ত হয়ে আসে। নিপুণকে ছেড়ে ক্লোজেটের কাছে গিয়ে একটা শপিং ব্যাগ নামিয়ে আনে আদ্র। সেটা নিপুণের হাতে দিয়ে বলে ওঠে, চেঞ্জ করে আয়। নিপুণ শপিং ব্যাগটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমের দরজা আটকে শপিং ব্যাগ খুলতেই তার হাত থেকে শপিং ব্যাগটা পড়ে গেল। কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে বলে উঠল। শতা লজ্জা জড়তা উপেক্ষা করে নিপুণ আড্ডের দেওয়ার নাইটিটা পরেছে, কিন্তু সে এটা পরে আড্ডের সামনে আসবে কেমন করে? একে তো বেশ ছোট, তার উপর হাঁটার সময় এটা আরও উপরে উঠে যাচ্ছে, মানে ছোটের উপরে ছোট। এটা তো মহা ছোট। নিপুণের এখন ইচ্ছে করছে যে এই নাইটি আবিষ্কার করেছে তাকে বেধক পেটাতে।
হতচ্ছাড়া, তোর কি এমন দরকারি ড্রেস বানিয়েছিস? নিপুণের ভাবনার মাঝে আদ্র দরজায় দুবার ধাক্কা দেয়, উচ্চস্বরে বলে ওঠে। বের হবি তুই? নিপুণ পায়চারি করতে করতে জবাব দেয়। আর 2 মিনিট। 2 মিনিট বলে বলে তুই 18 মিনিট পার করেছিস, এবার বের হ, আর পড়া লাগবে না। আদ্র ভাই, আমি এখনো পড়িনি। যেমন আছিস তেমনি বের হ। আই সোয়ার, আমি যদি এখন দরজা ভাঙি তাহলে তোকে জামা কাপড় ছাড়াই বের করব। এন্ড তুই জানিস আর 1 মিনিট দেরি হলে আমি দরজা ভেঙে ফেলবো। আদ্রের এমন কথাই নিপুণ ভয় পায়। এই ছেলে যা খুশি তাই করতে পারে। নিপুণ আস্তে আস্তে এগিয়ে আসে দরজার সামনে, নিজেকে বেশ ভালোভাবে বোঝায় সে। অবশেষে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টানলো সে। উপরে পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ওয়াশরুমের দরজা খুলল সে। ছিটকিনিটা একটু টাইট হওয়ায় ঠাস করে শব্দ হলো। আদ্র দরজার বেশ কাছে দাঁড়ানো থাকলেও উল্টো দিকে ফিরেছিল। ছিটকিনির শব্দে সে পেছনে চাইল। ঠিক তখনই আদ্রের শরীর জুড়ে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। সামনে যেন তার সেই অবলা নিপুণটি নেই, আছে প্রাপ্তবয়স্ক এক রমণী, সদ্য ফোটা টকটকে এক লাল গোলাপ। আদ্র ধীর পায়ে নিপুণের দিকে এগিয়ে যায়। সে যেন এক যান্ত্রিক মানব। নিপুণ, সে তো এখন তার পরনের জামাখানা টানছে। স্লিপলেস টকটকে লাল রঙের নাইটিটা তার উপর বেশ খেলেছে। ধবধবে লম্বা লম্বা হাত পাগুলো কেমন বের হয়ে আছে। নাইটির গলা বড় হওয়ার দরুন বুকের বেশ খানিকটা জায়গায় দৃশ্যমান। আদ্র মন্থর গতিতে নিপুণের দিকে অগ্রসর হয়, যদিও তাদের মধ্যে দূরত্ব বেশি একটা নেই। তাদের প্রতি কদমে নিপুণ বুকের ভেতরে ধুকপুকানির মাত্রা বাড়ে। প্রবল উত্তেজনায় ক্রমশ ঘামতে থাকে সে। আদ্র চেহার উদ্ভ্রান্তের নেয়। নিপুণ বোকা বোকা আঁখি তুলে একবার দেখে নেয় আদ্রকে। পরক্ষণে আদ্রের চোখে চোখ পড়তে আবার চোখ নামায়। আদ্র চোখ ভরে দেখে তার প্রেয়সীকে। হাত মেলে কাছে টেনে নেয় তাকে, তার মেয়েলি শরীরটাকে ঝাপকে ধরে পুরুষালী বুকের মধ্যেখানে। নিপুণ এই ছোঁয়া অস্বীকার করতে পারে না। সেও আলতো হাত রাখে আদ্রের পিঠে, গোলগাল মুখটাকে লুকায় আদ্রের প্রশস্ত বুকে। কান পেতে শোনে আদ্রের বৃদ্ধ বুকের পিয়ানোর আওয়াজ। সে আদ্রের এমন অস্থিরতার কারণ বুঝতে পারল না কেন আদ্র ভাইয়ের হৃৎপিণ্ড এত দ্রুত চলাচল করছে। তবে নিপুণের কাছে আদ্রের বুকের এই দ্রিম দ্রিম আওয়াজ ভালো লাগে। আস্তে করে ঠোঁট ছুঁয়ে আদ্রের বুকের বাপাশে। নিপুণের এমন কাণ্ডে আদ্র চমকে যায়। নিপুণের এই ছোট্ট চুমুটা যে আদ্রের শার্ট ভেদ করে তীরের মতো বেঁধে গেছে তার বক্ষে, তাকে নিপুণ জানে, অনুমান করতে পারছে সে কি করেছে। এখন যে সে আরো উন্মাদ হবে, আরো উন্মত্ত, আরো বিক্ষিপ্ত হবে। আদ্র হঠাৎ করেই নিপুণকে পাজা কোলে তুলে নেয়। মুহূর্তের মধ্যে নিপুণ হাওয়ায় ভেসে যায়, জাপড়ে ধরে আদ্রের গলা। আদ্র তখন নিঃশক্ত গলায় বলে ওঠে। নিপুণ শোনে আদ্রের কথা। আজকে আদ্রকে ফিরিয়ে দেওয়ার সামর্থ্য তার নেই। সে আদ্রের চোখে আজ গভীর চাওয়া দেখেছে, প্রিয়তমাকে কাছে পাওয়ার তৃষ্ণা দেখেছে প্রবল কাতরতায় আদ্রের হৃদয়ে জ্বলে ওঠা আগুন। তার মনেও জাগে সেই একই তৃষ্ণা, একই কাতরতা। আদ্রকে ভালোবাসার অভিলাষ তার মধ্যেও বিরাজমান। নিজের স্বামীকে ভালোবাসার আকাঙ্ক্ষা, কাছে পাওয়ার বাসনা কার নেই। সবার মধ্যেই আছে এই উন্মাদনা। তাদের একে অপরকে পাওয়ার এই আকাঙ্ক্ষা সমস্ত কাতরতা নিপুণ মেনে নেয়। কোলে থাকা অবস্থায় দখল করে নেয় আদ্রের ওষ্ঠ। আদ্রকে সুযোগ না দিয়ে নিপুণের এমন হঠাৎ আক্রমণে আদ্র নিজের শরীর ভর হারায়। আঁকড়ে ধরে নিপুণের ওষ্ঠ, গোগ্রাসে গিলতে থাকে একের পর এক চুম্বন। দাঁতের আর ঠোঁটের সংঘর্ষ বাড়তে থাকে। নিপুণের শরীরে কাঁপন ওঠে, ব্যথায় ছটফট করে ওঠে সে। আদ্র নিজের ভর হারায়, চলতে থাকে সে উদ্ভ্রান্তের মতো, পা চালায় খাটের দিকে। যাওয়ার পথে নিপুণের পা লেগে ভেঙে যায় কাছের তৈরি ফ্লাওয়ার ভাসটা, চূর্ণ বিচূর্ণ হয়। তাতে হুঁশ নেই কারো। আদ্র আস্তে করে নিপুণকে এনে খাটে শোয়, নিচে ভর দিয়ে শোয় নিপুণের ওপরে। দুজনের চোখে মুখে এখন শুধু কামনার ছোঁয়া। আদ্র শ্বাস ফেলতে ফেলতে বলে ওঠে, তুই রেডি জান? সকল লজ্জা বলে নিপুণ মাথা নাড়ে। মুখে বল জান, আই লস্ট মাই কন্ট্রোল, প্লিজ সে ফাস্ট। নিপুণ অস্ফুট স্বরে বলে ওঠে, তৈরি, আপনাকে ভালোবাসার জন্য আমি তৈরি। কথাটা বলার সাথে সাথে একটু ঝাঁপিয়ে পড়ে তার উপর। ছোট স্পর্শ থেকে স্পর্শগুলো রূপ নেয় বিশাল বিশাল ক্ষতের। ছোট স্পর্শগুলো বদলে গেছে বিশাল ব্যথায়। নিপুণ কাটটাতেই থাকে সারা রাত ধরে। গঙ্গানির আওয়ার এক সময় বাড়তে থাকে। প্লিজ জান, আর একটু, নেক্সট টাইম আমি জেন্টল থাকবো, প্রমিস, জাস্ট টুনাইট। নিপুণ কিছু করতে পারে না। তার 2 হাত এখন আদ্রের হাতে মুষ্টিবদ্ধ। ভালোবাসার প্রতিটা ছোঁয়া যেন আজ লাল নীল আকার ধারণ করছে, ক্ষতের উপর ক্ষত, যা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে নিপুণকে। একসময় ভালোবাসার এই গভীরতায় তারা ডুব দেয়।
এক অজানা অতল সাগরে, যেখানে তারা ছাড়া আর কেউ নেই। রাত প্রায় 3টার ঘরে। রুমে আলো থাকলেও আহামরি আলো নেই। কর্নার ল্যাম্প জ্বালানোর কারণে ঘরের এক পাশ জুড়ে বেশি আলো। তবে যে আলো আছে তা দ্বারা যে কোনো মানুষের অবয়ব স্পষ্ট বোঝা যাবে। আড্ডা নিপুণকে কোলে করে ডিভানে নিয়ে যায়, হালতো করে শুইয়ে দেয় সেখানে। খাটের অবস্থা বেহাল, বিছানার চাদরটা কুঁচকে আছে বেশ। গোলাপের পাপড়ি এক একটার অবস্থা খুব শোচনীয়। কিছু মেঝেতে পড়ে আছে মুমূর্ষ অবস্থায়, কিছু বাবার থেতলে বিছানার মধ্যে লেগে আছে। ফ্লাওয়ার ভাস একটা ভেঙে চৌচির, কাঁচের টুকরার ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। আদ্র সবেমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, পরনে শুধুমাত্র একটা তোয়ালে। উদাম শরীরে এখনো ফোঁটা ফোঁটা পানি লেগে আছে, চুলগুলো থেকে অনবরত পানি পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ তাড়াহুড়ার মাঝেই গোসল সেরেছে সে। আদ্র বিছানার চাদরটা তুলে বেনে রাখে, কলজের থেকে একটা নতুন চাদর বের করে খাটে বিছিয়ে দেয়। মেঝে থেকে কাচের টুকরো ফুলগুলো সরিয়ে ডাস্টবিনে ফেলে, সাথে ফেলে দেয় খাটের কোনায় পড়ে থাকা সেই টকটকে লাল রঙ নাইটিটা। রুমটাকে কোনো রকম পরিষ্কার করে আদ্র আসে নিপুণের কাছে। এখনো কাটটাচ্ছে সে, পরনে আছে শুধু আদ্রের ঢিলে ঢালা শার্ট। আদ্র পাজগুলো করে নিপুণকে ওয়াশরুমে নিয়ে যায়। সে আগেই গিজার অন করে এসেছিল। বাথটাবের হালকা কুসুম গরম পানিতে ছেড়ে দেয় নিপুণকে। পানি গায়ে লাগার সাথে সাথে চিৎকার করে ওঠে নিপুণ। জ্বলছে জান। আদ্রের নরম কণ্ঠ। নিপুণ উপন্যাস মাথা নাড়ে। সবুর জান, একটু সবুর কর, সব ঠিক হয়ে যাবে। নিপুণ ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে, আধো আধো কণ্ঠে বলে ওঠে, খুব করে জ্বলছে আদ্র ভাই, পোড়াচ্ছে খুব। আদ্র আস্তে আস্তে মুছে দিতে থাকে নিপুণের শরীর। তোয়ালেটা শরীরে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের করে খাটে বসে। কলেজের থেকে দুটো গেঞ্জি, একটা ট্রাউজার আর একটা গ্যাভার্ডিং প্যান্ট বের করে। নিপুণের দিকে একটা গেঞ্জি আর গ্যাভার্ডিং প্যান্ট দিয়ে বলে উঠল, এগুলো এখন পরে নে, তোর জামা কাপড় আনতে ভুলে গেছি। এখানে শুধু শাড়ি আছে, এখন শাড়ি পরতে হবে না, ঢিলে ঢালা পোশাক পর আরাম পাবি। কথাটা বলে সেও জামা কাপড় বদলে নেয়। নিপুণ এতক্ষণে খেয়াল করে আদ্র এতটা সময় তোয়ালে পড়েছিল। নিপুণ অপর দিকে ফিরে চোখ বন্ধ করে নেয়। আদ্র নিপুণের এমন কর্মকাণ্ড দেখে মুচকি হাসে, ঠেস মেরে বলে ওঠে, ওই দিকে ফিরে চোখ বন্ধ করে আছিস কেন? কালকেই তো সব দেখেই ফেলেছিস, এখন আবার লজ্জায় পাচ্ছিস কেন? নিপুণ অসহায় চোখে তাকালো আদ্রের দিকে, মনে মনে বলে উঠল, কতটা নির্লজ্জ হয়েছেন আপনি আদ্র ভাই, আপনি এমন কথাও বলতে পারেন। জামা কাপড় পরা শেষ হলে আদ্র এগিয়ে আসে নিপুণের দিকে, গেঞ্জি প্যান্ট নিপুণের হাতে দিয়ে বলল, আর কতক্ষণ তোয়ালে পরে নিজের অর্ধেক শরীর দেখাতে রাখবি? এগুলো পরে নে, নাকি গোসল যেভাবে করিয়েছিস সেভাবে এগুলোও পরিয়ে দিব? নিপুণ চমকে ওঠে আদ্রের কথায়, তড়িঘড়ি করে বলে ওঠে, না না না, আমি পড়তে পারবো। আদ্র কিঞ্চিত হাসলো। শোন, গেঞ্জি প্যান্ট পরে নিবিড় হয়ে বসে থাকবি, আমি খাবার নিয়ে আসছি। কি খাবার? দেখি ফ্রিজে ডিম আছে, পাউরুটি আছে, টোস্ট আর অমলেট হলে চলবে। নিপুণ উপর নিচ মাথা নাড়ে। তবে তার যে ক্ষুধা পায়নি তা না, খুব ক্ষুধা পেয়েছে। এখন যদি এক গামলা খাবার তাকে দেয় সব খেয়ে ফেলতে পারবে সে। আদ্র খাবার নিয়ে আসে, টোস্ট আর অমলেট। নিপুণ এতক্ষণ চুপচাপই বসেছিল, সামনে খাবার আসায় যেন হামলে পড়েছে সে। নিজের প্লেটের 4টে টোস্ট আর 2টো অমলেট শেষ করে চুপচাপ আদ্রের দিকে তাকিয়ে বসে আছে। আরো খিদে আছে? আদ্রের কথাই নিপুণ মাথা নাড়ায়। আদ্র নিজের প্লেটের 2টো টোস্ট আর একখানা অমলেট এগিয়ে দিল নিপুণের দিকে। নিপুণ একগাল হেসে নিলেও পরক্ষণে বলে ওঠে, আমি তো আপনারটা নিয়ে নিলাম, এখন আপনি কি খাবেন? তুই খা। নিপুণ শোনে না আদ্রের কথা। 2টো টোস্টের মাঝে অমলেটটা নিয়ে দুভাগে ভাগ করে তার সদ্য বানানো স্যান্ডউইচ খানা অর্ধেকটা আদ্রকে দিয়ে অর্ধেকটা নিজে খায়। আদ্র না করে না তাকে, এ যেন এক পরম শান্তি। আদ্র ইতিমধ্যে ওষুধ বের করে নিপুণের শরীরে লাগিয়ে দিয়েছে। ব্যথার ওষুধ খাইয়ে লাইট বন্ধ করে দিয়েছে সে। নিপুণকে শুয়ে সেও শুয়ে পড়ে তার পাশে। আস্তে করে টেনে নিপুণকে তার বুকে নিয়ে আসে, জড়িয়ে ধরে ঘুমানোর ফরমাইশ দেয় তাকে। নিপুণ আদ্রের বুকে ঘাপটি মরে পড়ে আছে। নীরবতা ভঙ্গ করে সে বলে ওঠে, বাড়ি যাব কতক্ষণে? যাবো সময় হলে, তুই ঘুমা, যতটুকু পারিস ঘুমিয়ে নে। বাড়ি গিয়ে কিন্তু ঘুমাতে পারবি না। আজকে রাতে যে সোহেবের গায়ে হলুদের অনুষ্ঠান, ভুলে যাস না। নিপুণের এবার মনে পড়ে আজ সে সোহেবের গায়ে হলুদের অনুষ্ঠান আছে। সে কিভাবে কি করবে? তার ভাবনার মাঝে আদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চিন্তা বাদ দিয়ে ঘুমা, আর একবারও বলবো না। ঘুম না আসলে চল আবার শুরু করি। আদ্রের কথায় নিপুণ আদ্রের বুকে সজোরে মুখ গুজে চোখ বন্ধ করে, আর তা দেখে মুস্কি হাসে আদ্র। গরম উত্তপ্ত রোদ মুখে পড়ে আছে। নিপুণ নড়ছে হালকা, ঘুম আলগা হয়ে আসছে তার।
হাত বাড়িয়ে পাশে আড্ডকে খোঁজে, কিন্তু পাশে খালি বিছানা ছাড়া আর কিছুই আবিষ্কার করতে পারে না সে। ঘুমের ঘরে কপালের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে তার। অলস ভঙ্গিতে আঁখি যুগল মেলে, অক্ষি যুগল মেলার সাথে সাথে সে দপ করে উঠে বসে। এটা তো সে ঘর নয়, এটা তো শিকদার বাড়ি। কখন এলো? সে তো বাগান বিলাসের বাগান বাড়িতে ঘুমিয়েছিল। তাহলে কি কাল যা যা হয়েছে তার স্বপ্ন ছিল? নিপুণ তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তখন সে নতুন এক জিনিস আবিষ্কার করে। হাঁটার সময় পায়ে কিছুটা ব্যথা আছে, চিনচিন ব্যথা। হাঁটার গতি কমায় সে, মৃদু পায়ে হেঁটে ওয়াশরুমের দিকে যায়। আয়নার সামনে দাঁড়াতেই তার চক্ষু কঠোর থেকে বের হয়ে আসার উপক্রম। একই অবস্থা তার ঠোঁটের, গলারই বা এমন বিভৎস অবস্থা কেন? নিপুণ হাত দেয় গলায়, আয়নার আরো কাছে গিয়ে পরীক্ষা করে দাগগুলোকে। লাল লাল নীলে পেস্টনের ক্ষতগুলো কেমন ছিলে ছিলে আছে, এক একটা জায়গায় দাঁতের দাগ স্পষ্ট। নিপুণ নিজের গায়ে আড্ডর গেঞ্জি আর গ্যাভারিং প্যান্ট পায়। গেঞ্জিখানে একটু উপর করতে পেটের দাগগুলো দৃশ্যমান হয়। ধুম করে হাতটা মুখে চলে যায়। শরীরের দাগগুলো যেমন কেমন, জামা পরলেই ঢাকা পড়ে যাবে। সে এগুলো নিয়ে চিন্তিত নয়, চিন্তিত গলার দাগগুলোকে নিয়ে, ফুলে ফেঁপে ওঠা ওষ্ঠযুগলকে নিয়ে। যে দেখবে সেই তো বুঝে যাবে। সে আস্তে আস্তে হেঁটে রুমে আসে। ঘরে সে ছাড়া আর কেউ নেই, দরজাটাও লক লাগানো নেই। এতে তার এত মাথা ব্যথা নেই, সে আছে তার জ্বালায়। খাটের একপাশে গিয়ে বসতেই নজর আটকায় খাটের পাশে থাকা নাইট স্ট্যান্ডের উপরে আটকানো একখানা চিরকুটের উপর। নিপুণ খাটে বসা অবস্থায় হাত বাড়িয়ে চিরকুটটা হাতে নেয়। স্টেশনারি কাগজ এটা। স্টেশনারি কাগজ সাধারণত চিঠি লেখার কাজেই ব্যবহৃত হয়। নিপুণ চিরকুটটার ভাঁজ ভাঙে। কাগজটা প্যাস্টেল আর বেস শেডের সংমিশ্রণে তৈরি। চিঠির উপরে আদ্র নীলকালি ব্যবহার করেছে, গোটা গোটা অক্ষরে লিখেছে, আমার প্রিয়তমা, আমার ডাবলুর আম্মু। এতটুকু লেখা পড়ে নিপুণ বোঝে চিঠিটা তার জন্যই বরাদ্দ করে রেখে গেছে। আদ্র মুচকি হেসে চুমু বসায় চিঠির পাতায় মাঝে। নাক টেনে সুগন্ধ নিতে থাকে এই স্টেশনারি পাতার ভাঁজ থেকে। কাগজটার গায়েও যেন আদ্রের গায়ের গন্ধ লেগে আছে। এই মাতাল করানো আদ্রের গায়ের সুগন্ধে একটি সূক্ষ্ম এবং নস্টালজিক অনুভূতি এনে দেয় তার মনে। চিঠিটাতে বেশ কয়েকবার চুমু দিয়ে পড়া শুরু করেছে সে। আমার প্রিয়তমা, আমার ডাবলুর আম্মু, তুই ঘুমিয়ে থাকা অবস্থায় তোকে উঠিয়ে নিয়ে এসেছি আমার ফুলের রাজ্য থেকে। ইচ্ছে করেনি আর ঘুম ভাঙাতে, সারা রাতই তো অঘুমা ছিলি, তাই পাঁজা গোলা করে নিয়ে এলাম। কখনো কাউকে চিঠি লিখিনি, তাই কি লিখবো তাও বুঝতে পারছি না। লিখলে তো এক রিম কাগজও শেষ করে ফেলা যাবে। শোন, আমি সোহাইবের সাথে বের হব একটু, বাইরে অনেক কাজ আছে, তাই আস্তে আস্তে বিকেলও হতে পারে। তুই গাধার মতো ঘুমা, আমি মাকে বলে যাব যাতে তোকে ডিস্টার্ব কেউ না করে। আর ঘুম থেকে উঠে ঘর থেকে এমনি বের হয়ে যাস না যেন। ঘটে প্রচুর গোবর কিনা, বাড়িতে অনেকেই থাকবে, গলার ক্ষতগুলো বেশি গভীর, আমি পরিষ্কার করে দিয়েছি, তুই আবার ওষুধ লাগিয়ে নিস। আর ক্লসেটে দেখবি লং স্লিভ টার্ট লনের জামা আছে, ওটা পরে নিস। আগ বাড়িয়ে উল্টাপাল্টা কিছু বলতে হবে না, আমি মাকে সব বলে এসেছি। আর হ্যাঁ, লাস্ট কথা, খাবার খেয়ে নিবি, এটা মাস্ট। শরীরে প্রচুর এনার্জি স্টোরেজ করতে হবে এখন। আদ্রের এমন খোঁচামূলক কথা শুনে আজ নিমুল ডাকলো না, বরং তার বেশ মজা লাগলো আদ্রের কথাগুলো। বিড়বিড় করে বলে উঠল, নির্লজ্জ আদ্র ভাই, একবার কাছে এসে ডাবলুর আব্বু হয়ে গেছেন আপনি, আমাকেও আম্মু বানিয়ে দিয়েছেন। নিপুণ নিজের এমন কথাই নিজেই হেসে ওঠে। কলেজের থেকে আদ্রের কথা মতো জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। লেগে পড়ে নিজের কাছে। জামা পরে গলার নিচে হালকা মেকআপ করে নিল সে। এ লাল নীল গলা নিয়ে মানুষের সামনে গেলে বেইজ্জতি। নিপুণ এখন আছে নানুর কাছে। ঘড়ির কাঁটা দুটো পেরিয়ে 3টের কাছে চলে এসেছে, কিন্তু আদ্র আর সোহেবের আসার নাম নেই। ইনায়া আর ইলোরা আছে এখানে, তাদের সাথে জাহানারা বেগমের বেশ ভাব হয়েছে। আগেকার সময়ের কতগুলো কাহিনী শুনিয়ে ফেলেছেন তিনি ইতোমধ্যে। নিপুণ বেশ অবাক হয়ে জাহানারা বেগমের কথা